plan. That means your midterm examination and final examination dates. So in this semester, probably your midterm exam will be held on October 6 to October 10, and your final exam will be held on December 15 to December 31. Are you getting me? Yes, ma'am. Yes, ma'am. So that's why we have a very little or short period of time, and we need to cover so many things. So as it is our first class, I would like to discuss mainly the course plan and the accounting courses that you have covered in the previous semesters, how they are connected, and especially the chain of command of the accounting courses. So how many of you liked the previous accounting courses? Only one participants. আর কারো কি ভালো লাগেনি? So out of 37 participants, only 3 participants raised their hand. বাকিদের কি ভালো লাগে না? কোর্স ভালো লাগে না? আচ্ছা, সো ভালো লাগুক আর না লাগুক, অ্যাকাউন্টিং মেজর কোর্স আপনাদের পড়তেই হবে। সো you will get at least one course of accounting in each semester. So এই সেমিস্টারেও আপনাদের যে কোর্সটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1. So previously you have covered principles of accounting and intermediate accounting, right? Yes, ma'am. Okay. So let me share my screen, and I would like to share something with you all. Can you see the screen? Yes, ma'am. Yes, ma'am. So একেবারে ফার্স্ট সেমিস্টারে আপনারা যে কোর্সটা কমপ্লিট করেছেন অ্যাকাউন্টিং এ, সেটা হচ্ছে প্রিন্সিপলস অফ অ্যাকাউন্টিং, রাইট? So in this course, you have got the overall idea or overall basic principles of accounting, where you have learned about the different types of accounting, how do you define the accounting, and especially the whole accounting cycle. So can anyone tell me what are the stages of accounting cycle? আছে কারো? এটা ছিল আপনাদের কোর্স আউটলাইন, অ্যাকাউন্টিং প্রিন্সিপলস অফ অ্যাকাউন্টিং এর। Yes, ma'am. সো কার কি মনে আছে অ্যাকাউন্টিং সাইকেলের স্টেজ গুলো কি ছিল আমাদের? হুম, হুম, হুম। So that means, thank you, Rafin. That means accounting cycle starts from identifying the transactions and ends with the preparation of the whole financial statements, right? So accounting principles কোর্সে আপনারা মেইনলি যেটা দেখেছেন সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা ওভারঅল সিনারিও, যেটা আমরা অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশন এ ইকুয়াল টু এল প্লাস ওই, বা আমি যদি একটু এক্সটেন্ডেড ফর্ম অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি বলি, তাহলে এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই
মাইনাস ই মাইনাস ডি। সো এটা যদি বলি তাহলে আপনারা এটার উপরে একটা হোল আইডিয়া পেয়েছেন। সো যেটার জন্য আপনারা অলমোস্ট অনেকগুলো চ্যাপ্টারই কভার করেছেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ। যেমন সেখানে ছিল আরো অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং বিজনেস, দেন অ্যাকাউন্টিং সিস্টেম ডিজাইনটা ছিল, অ্যান্ড লাস্টলি যেটা ছিল সেটা হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস অর হোল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিভাবে প্রিপেয়ার করা হয় অ্যান্ড অ্যানালাইসিস। সো আমি এটা কেন বলছি, আমি জাস্ট প্রিভিয়াসলি আমি আমি আই এম জাস্ট ট্রাইং টু সে যে প্রিভিয়াসলি আপনারা যে অ্যাকাউন্টিং কোর্সগুলো করে এসেছেন প্রত্যেকটার সাথে একটা একটা কোর্স কিন্তু আরেকটা কোর্সের সাথে কানেক্টেড, রাইট? সো ফার্স্ট অফ অল আপনারা পেয়েছেন হচ্ছে ওভারঅল ইন জেনারেল একটা আইডিয়া অ্যাকাউন্টিং রিলেটেড। দেন সেকেন্ড 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 সেমিস্টারে যে কোর্সটা পেয়েছেন সেটা হচ্ছে আপনার একটা পার্টের অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটা একটা কম্পোনেন্টের ইন ডিটেল ডিসকাশনটা পেয়েছেন। লাইক ইন্টারমিডিয়েট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ আপনারা কি কি কভার করেছেন? অ্যাকাউন্টিং ফর ক্যাশ এট ব্যাংক কভার করেছেন, দ্যাট মিনস সেখানে আপনারা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করেছেন। রিসিভেবলস করেছেন, রিসিভেবলস অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস এটা কমপ্লিট করেছেন, অ্যান্ড অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। সো একটা জিনিস কমন এখানে দেখেন, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট করেছেন, ইনট্যাঞ্জিবল অ্যাসেট করেছেন, ইম্পায়ারমেন্ট অফ নন কারেন্ট অ্যাসেট করেছেন। সো যে জিনিসটা কমন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের এ ইকুয়াল টু এল প্লাস ওই এর এ পার্ট বা অ্যাসেট পার্ট যেটা যেটা হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইড যে পার্টটা আছে সেটা কভার করেছি with the legal framework within the legal framework of IAS and IFRS. সো যেখানে আপনারা IAS 2 কভার করেছেন ফর ইনভেন্টরি, দেন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের জন্য কভার করেছেন হচ্ছে IAS 16, এন্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটের জন্য কভার করেছেন IAS 38, রাইট? Yes, miss. ওকে, তো আমি IAS IFRS এর কথা কেন বলছি একটু পরেই আসছি, বিকজ আমরা এখন থেকে যে অ্যাকাউন্টিং এর পার্টস গুলো পড়বো সবগুলোই হচ্ছে আমাদেরকে পড়তে হবে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং IAS এন্ড IFRS। সো IAS IFRS সম্পর্কে আপনাদের আই থিঙ্ক সবারই আইডিয়া আছে যে IAS IFRS কি। মেইনলি এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে মেইনলি প্রেসক্রাইব করে হাউ টু মেজার অল দিস ট্রানজেকশনস, রাইট? সো এইটা ছিল হচ্ছে দেখেন আমি ফার্স্টে বলেছি যে প্রথম কোর্সটাতে আপনারা একেবারেই প্রিন্সিপালসটা পড়েছেন, মানে ওভারঅল ইন জেনারেল একটা আইডিয়া পেয়েছেন। সেকেন্ড কোর্সটাতে আপনারা কভার করেছেন একটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটা কম্পোনেন্টের ইন ডিটেলস। এখানে আরো কিছু চ্যাপ্টার আছে যেটা হয়তো বা আপনি এই ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে পারছেন না, যেমন এখানে আছে হচ্ছে অ্যাকাউন্টিং পলিসিস চেঞ্জেস এন্ড এরর্স আছে, রাইট? সো এইটা আমি হয়তো বা অ্যাসেট কম্পোনেন্টের মধ্যে আনতে পারছি না, বাট আমি ইন জেনারেল এখানে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে ম্যাক্সিমাম চ্যাপ্টার হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই কম্পোনেন্টটাকে কভার করছে, রাইট, উইথ IAS এন্ড IFRS। এখন এই এই সেমিস্টারে, এখন লাস্ট 2 সেমিস্টারে আপনারা যেটা কভার করছেন সেটা তো ডিসকাস করলাম। এই সেমিস্টারে আপনাদের এখন নেক্সট পার্ট হচ্ছে নেক্সট স্টেজটা হচ্ছে এল প্লাস ওই যে স্টেজটা আপনারা ফার্স্ট স্টেজটা কভার করেছেন, এখন ইন ডিটেলসে কভার করেছেন IAS IFRS ওয়াইজ। সেকেন্ড স্টেজে যেটা আছে সেটা হচ্ছে এল প্লাস ওই, দ্যাট মিনস এখানে আমাদের লাইবিলিটিজ এন্ড ওনার্স ইকুইটি যে পার্ট গুলো আছে এইগুলোর সাথে যেই IAS বা IFRS গুলো কানেক্টেড আমাদের সেটার অ্যাপ্লিকেশনস গুলো পড়তে হবে। ওকে, সো এই কোর্সের মেইন অবজেক্টিভ বা আলটিমেট অবজেক্টিভ যদি আমি বলি তাহলে দেখেন understanding of the recognition, measurement and disclosure of various types of liabilities, equities, revenues and expense that are presented in the financial statement, যেটার জন্য আমি বলছিলাম যে আপনারা আগের কোর্সটাতে এই অ্যাসেট কম্পোনেন্টটাকে কভার করেছেন, কিভাবে রিকগনাইজ করতে হয়, কিভাবে মেজার করতে হয়, কিভাবে ডিসক্লোজ করতে হয়, বাট এই কোর্সটাতে আপনারা জানবেন হচ্ছে লাইবিলিটিস এবং ওনারশিপের যে কম্পোনেন্ট গুলো আছে বা যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে রিকগনাইজ করছি, কিভাবে মেজার করছি এবং কিভাবে আমি ডিসক্লোজ করছি সেটা আমি এই কোর্সটাতে জানবো। আর ইউ গেটিং মি? Yes, ma'am. ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো এলিমেন্টস বা কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে, প্লিজ লেট মি নো। ওকে,
সো দেখেন তাহলে আমরা আমাদের মেইন কোর্স অবজেক্টিভই হচ্ছে কিভাবে আমরা লায়াবিলিটিস রেভিনিউজ, এই যে দেখেন রেভিনিউ এন্ড এক্সপেন্স হচ্ছে কোন কম্পোনেন্টের আন্ডারে আসছে এখানে? আপনারা একটু কাইন্ডলি ম্যাম রেসপন্স, ওই হ্যাঁ ওই আন্ডারে আসছে, একটু কাইন্ডলি রেসপন্স করবেন। আই নো আপনাদের জন্য এটা ডিফিকাল্ট টাইম এন্ড এটা অনেক আজকে ক্লাসটাও অনেক আর্লি, বাট স্টিল আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু স্টাডি অ্যাকাউন্টিং। ওকে, সো আপনারা যদি একটু কোঅপারেট করেন আমার সাথে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কানেক্টেড আছেন। ওকে, সো রেভিনিউ এন্ড এক্সপেন্স হচ্ছে আমার মেইনলি ওই এর সাথে কানেক্টেড, রাইট? সো এখানে রেভিনিউ আমরা অলওয়েজ দেখেছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমার কিসে আসে, ইনকাম স্টেটমেন্টে আমরা রিপোর্ট করি, এক্সপেন্সকে আমরা ইনকাম স্টেটমেন্টে রিপোর্ট করি। বাট এই রেভিনিউটাকে আমি কিভাবে মেজার করছি, কখন মেজার করছি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটার জন্য হচ্ছে আমাদের এই কোর্সে সেপারেট আইএস আইএফআরএস গুলো কভার করতে হবে। অ্যান্ড অলমোস্ট এই 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 কোর্সটাতে হচ্ছে আপনারা টোটাল ধরেন 7 to 8 মতো চ্যাপ্টার থাকবে। ফার্স্টে দেখেন, ফার্স্টে যে চ্যাপ্টারটা আমরা কভার করব, ফার্স্টে যে চ্যাপ্টারটা দেয়া আছে সেটা হচ্ছে রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স রিকগনিশন অ্যান্ড মেজারমেন্ট। ওকে, সো এই চ্যাপ্টারটাতে মেইনলি আমরা দুইটা, একটা আইএস এবং একটা আইএফআরএস কভার করবো, বিকজ আইএস 18 যেটা সেটা হচ্ছে IAS 18 বেসিক্যালি ডিলস উইথ দ্য রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালস। সো কিভাবে আমরা রেভিনিউকে রিকগনাইজ করছি, হোয়েন ডু ইউ মেজার দ্য রেভিনিউ, হাউ ডু ইউ ডিসক্লোজ দ্য রেভিনিউ, এটা হচ্ছে IAS 18 ডিসকাস করে। বাট লেটার অন ইন 2018 IAS 18 was superseded by the IFRS 15, which is revenue from contracts with customers. So we need to cover the IFRS 15 as well. Okay, সো এই চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের অনেক ডিটেইলসে পড়তে হবে, বিকজ এই চ্যাপ্টারটা প্রত্যেকটা কম্পোনেন্টে প্রত্যেক ডিফারেন্ট টাইপস অফ রেভিনিউকে আমরা কিভাবে রিকগনাইজ করছি সেই জিনিসগুলো আমাকে জানতে হবে। ওকে, সো এই চ্যাপ্টারটা আমাদের একটু লং টাইম নিয়েই পড়তে হবে। দেন দেখেন সেকেন্ড যে চ্যাপ্টারটা, সো আমরা বেসিক্যালি স্টার্ট করব কিন্তু লাইবিলিটিস, বা সেকেন্ড যে পার্টটা দেখছেন কারেন্ট লাইবিলিটিস অর এন্ড প্রভিশন কন্টিনজেন্ট লাইবিলিটিস যেটা দেখছেন সেই পার্টটা দিয়ে, বিকজ এই চ্যাপ্টারটা একটু ইজিয়ার। সো আমি ট্রাই করব একটা ইজিয়ার চ্যাপ্টার দিয়ে স্টার্ট করতে। সো এই চ্যাপ্টারটা হচ্ছে মেইনলি আপনার আমরা তো ডিফারেন্ট টাইপস অফ লাইবিলিটিস পড়েছি, রাইট? মেইনলি ব্রড হেডে যদি বলি তাহলে কারেন্ট লাইবিলিটিস এন্ড কারেন্ট ফিক্সড লাইবিলিটিস বা লং টার্ম লাইবিলিটিস এর কথা বলেছি। সো এখানে আমরা মেইনলি দেখবো হচ্ছে কারেন্ট লাইবিলিটিস কে কিভাবে, ডিফারেন্ট টাইপস অফ কারেন্ট লাইবিলিটিস এন্ড কিভাবে এটাকে মেজার করছি, কিভাবে প্রেজেন্ট করছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড ডিসক্লোজার রিকোয়ারমেন্ট অ্যাজ পার দ্য আইএস। সিমিলারলি আমরা প্রভিশন কন্টিনজেন্ট লাইবিলিটিস এন্ড কন্টিনজেন্ট অ্যাসেট দেখবো IAS 37 ওয়াইজ, কিভাবে এটা রিকগনাইজ করছি এন্ড সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট কি কি, এটার অ্যাপ্লিকেশন কোথায় এবং এটাকে কিভাবে ডিসক্লোজ করা যায়। দেন আছে হচ্ছে আমাদের একটা লং টার্ম লাইবিলিটি সেকশন। আমি আগেও বলেছি যে আমাদের এই কোর্সে বা এই অ্যাকাউন্টিং এর এই থার্ড যে কোর্সটা আসছে এটাতে আমাদের মেইন কনসার্ন হচ্ছে L+OE যে কম্পোনেন্ট গুলো আছে সেটার IAS এন্ড IFRS এর ফ্রেমওয়ার্কের মধ্যে দেখা। ওকে, সো লং টার্ম লাইবিলিটিস এর মধ্যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ লং টার্ম লাইবিলিটিস থাকবে, যেমন বন্ডস পেয়েবল থাকতে পারে, ইন্টারেস্ট বেয়ারিং নোটস থাকতে পারে। এই জিনিসগুলোকে আমরা কিভাবে মেজার করি, কিভাবে রিকগনাইজ করি, সেগুলো আমরা জানবো ইন ডিটেইলে। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে তো জানবো, দ্যাটস ওয়াই আমি এত ডিটেইলস বলছি না, প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে জাস্ট একটু শর্ট আইডিয়া দিচ্ছি। তারপরে দেখবেন হচ্ছে ওনার সিকিউরিটি পার্ট। এই ওনার সিকিউরিটি পার্টে আমরা কিভাবে শেয়ার ইস্যু করতে হয় বা শেয়ার ইস্যুর কস্ট কি কি হতে পারে, দেন এগুলোকে কিভাবে রেকর্ড করি আমরা, আবার ট্রেজারি স্টক সম্পর্কে জানবো আমরা। তারপরে হচ্ছে ডিভিডেন্ডস সম্পর্কে জানবো, ডিফারেন্ট টাইপস অফ ডিভিডেন্ডস সম্পর্কে জানবো, এন্ড কিভাবে স্টক স্প্লিট করা যায়, কিভাবে শেয়ার ডিভিডেন্ড প্রোভাইড করা হয় বা শেয়ার ডিভিডেন্ড প্রোভাইড করলে সেটাকে কিভাবে রেকর্ড করা হয়, রাইট? সো আমরা রেকর্ডিং বলতে এখানে বোঝাচ্ছি হচ্ছে কি জার্নালাইজ কিভাবে করছি বা লেজার কিভাবে প্রিপেয়ার করছি সেটার কথা। এন্ড লাস্টলি যেটা হচ্ছে আপনার L+OE এর বাইরের যে পার্টটা, সেটা হচ্ছে আপনার দেখেন অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ। আমরা অলওয়েজ যেটা করি সেটা হচ্ছে কোম্পানি এর জন্য অ্যাকাউন্টিং এর পার্টটা করি, রাইট? বাট পার্টনারশিপের জন্য কখনো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সোফার আমরা প্রিপেয়ার করি নাই। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে
পার্টনারশিপ বিজনেস কিভাবে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছে, কিভাবে তারা ইনকাম স্টেটমেন্টকে রিপোর্ট করছে, সেটা আমরা সোফার কভার করি না। সো সেই জিনিসটা আমাদের জন্য এখানে একেবারেই নতুন। অ্যান্ড লাস্টলি প্রিপারেশন অফ কমপ্লিট সেট অফ কর্পোরেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো এই প্রিপারেশন অফ কমপ্লিট সেট অফ কর্পোরেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে আপনারা সবাই অলমোস্ট পড়েছেন। ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস যে কোর্সটা ছিল সেটাতে সবাই পড়েছেন। বাট একটা জিনিস প্রিপারেশন আপনারা শিখেননি, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, রাইট? স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো প্রিপারেশন করেছিলেন? Yes, ma'am. আচ্ছা, সো এখানে আমরা আরেকটু ডিটেলসে করবো। আমরা আপনারা যেটা করেছেন ফার্স্ট ইয়ারে সেটা হচ্ছে ইন শর্ট, মানে শর্টলি একেবারে ইজিয়ার গুলোই করেছেন। সো এটা হচ্ছে একেবারে আমাদের ইন ডিটেলস মাল্টিপল স্টেপ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা দেখবো, অ্যান্ড স্পেশালি ফোকাসিং অন দ্য IAS 7 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। অ্যান্ড লাস্টলি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস। অপারেটিং সেগমেন্টস বলতে আমি এখানে বোঝাচ্ছি হচ্ছে আপনার একটা অর্গানাইজেশনের ডিফারেন্ট অপারেটিং ব্রাঞ্চ থাকতে পারে, ডিফারেন্ট অপারেটিং সেগমেন্টস থাকতে পারে। এখন এই প্রত্যেকটা অপারেটিং সেগমেন্টস এর ক্যালকুলেশনস গুলো বা রেকর্ডিংস গুলো কিভাবে হচ্ছে, অ্যান্ড আমি একটা অপারেটিং সেগমেন্টস ক্লোজ করব অর হচ্ছে ক্যারি অন করব, সেটার যে ডিসিশন মেকিং সেটা কিভাবে করছে সেটা সম্পর্কে আপনারা এই চ্যাপ্টার 8-এ আর কি আইডিয়া পাবেন। সো এখানে দেখেন প্রত্যেকটা কন্টেন্টের পাশে হচ্ছে আমি রেখেছি চ্যাপ্টারের নাম্বার গুলো। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট দ্য বুক, দেন প্রবাবলি এই বুকটা আপনাদের আছে সবার, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং IFRS এডিশন বা থার্ড এডিশন যেটাই বলেন না কেন, কেমেল কাইসুর যে বইটা, এটা আছে সবার? জি ম্যাম। ওকে, সো এটা যদি থাকে তাহলে খুবই ভালো, তাহলে তো আপনাদের নতুন কোনো বই পারচেজ করতে হচ্ছে না। এন্ড থাকারই কথা, বিকজ আমি তো বলেছি যে এই বুকেরই আপনারা হচ্ছে ফার্স্ট যে কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টটা কভার করেছেন, এখন রেস্ট অফ দ্য কম্পোনেন্ট গুলো আমরা কভার করব। ওকে, সো এইটার পাশাপাশি আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং লিটারেচারের জন্য বা IAS IFRS গুলোর জন্য, সেটা আপনি বই কিনতে পারেন, আর হচ্ছে এইগুলো PDF ও পাওয়া যায় সফট কপি, প্রত্যেকটা IAS IFRS এর সফট কপিও পাওয়া যায়, আপনি সেটাও ডাউনলোড করতে পারেন, হোয়াটএভার ইউ প্রেফার। সো আপনাকে যেটা করতে হবে যে আপনারা চাইলে একসাথে হচ্ছে IFRS এর কিছু ভলিউম 1 ভলিউম 2 পাওয়া যায়, IFRS এর IAS এর 41টা IAS এর একসাথে একটা বই পাওয়া যায়, সো সেটাও পারচেজ করতে পারেন দেখার জন্য। আর আপনি হচ্ছে, আমি ট্রাই করব IAS IFRS গুলোর PDF দেওয়ার, আর এটা এটা হচ্ছে অনলাইনে অ্যাভেলেবল, সো যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারেন আর কি। ওকে, সো am I clear about the course outline of this course? Yes, ma'am. Okay, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। Any question, anyone? কোনো কোয়েশ্চেন আছে? Ma'am, can you please tell us the relevant IAS or IFRSs that you recently mentioned regarding the topics that we are going to be studying throughout the semester? So, if I talk about the relevant IAS and IFRS, then first one is দেখেন revenue expense recognition and measurement. এখানে আমাদের ফার্স্ট যে IAS টা আসবে সেটা হচ্ছে IAS 18 and IFRS 15. ওকে, সেকেন্ডলি এই দুইটা হচ্ছে একই চ্যাপ্টার, লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস, প্রভিশনস, কন্টিনজেন্ট লাইবিলিটিস এন্ড কন্টিনজেন্ট অ্যাসেট। সো এই প্রভিশন ফর কন্টিনজেন্ট অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর জন্য আমাদের কভার করতে হবে IAS 37। ওকে, দেন Yes, ma'am. দেন এটার জন্য তেমন কোনো IAS পড়া লাগবে না আমাদের। আমাদের এরপরে পড়া লাগবে হচ্ছে IAS 1 presentation of the whole financial statements, prepare, or আপনি বলতে পারেন যে preparation of complete set of financial statement এর জন্য আমাদের হচ্ছে IAS 1 টা লাগবে। তারপরে লাস্টলি যেটা লাগবে সেটা হচ্ছে, লাস্টলি না, সেকেন্ড লাস্ট,
IS 7 statement of cash flow, and লাস্ট যেটা অপারেটিং সেগমেন্ট, এই অপারেটিং সেগমেন্টের জন্য লাগবে হচ্ছে IFRS 8 কাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস। Okay, ma'am, So- thank you. সো এডিশনালি আপনাদের বইয়ের পাশাপাশি এই ম্যাটেরিয়াল গুলো আপনাদের আর কি হ্যান্ড আউট থাকতে হবে, আর আপনারা বই পারচেজ করতে পারেন, এন্ড আই উইল ট্রাই টু প্রোভাইড সফট কপি অফ অল দোজ IS and IFRS. এন্ড এখন কোর্স আউটলাইন সম্পর্কে আইডিয়া পেয়েছেন, দেন বই সম্পর্কে আইডিয়া পেয়েছেন, এন্ড এখন আসি এডিশনাল যে ইনস্ট্রাকশন গুলো, যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, টার্ম পেপার, এগুলো নিয়ে আপনাদের একটু আইডিয়া থাকা দরকার। আই থিঙ্ক অল অফ ইউ নো যে আমাদের 4টা ক্লাস টেস্ট হয়। সো 4টা ক্লাস টেস্টের অনেক সময় অনেকেই হচ্ছে বেস্ট 3 কাউন্ট করে, বাট আই এম নট গোয়িং টু কনসিডার বেস্ট 3 বিকজ এখানে কোনো চ্যাপ্টার বা কোনো ক্লাস টেস্ট স্কিপ করার মতো ওয়ে নাই। সো 4টা ক্লাস টেস্ট হবে এন্ড 4টাই কাউন্ট হবে, এন্ড এবং এটাই রুলস যেটা আমি লাস্ট সেমিস্টারে চেয়ারম্যান স্যার থেকে জেনেছি, সেটা হচ্ছে 4টা ক্লাস টেস্ট হবে, 4টা মার্কসই কাউন্ট করা হবে। দেন হচ্ছে আপনাদের টার্ম পেপার। ওকে, সো টার্ম পেপার আমি 2-3টা ক্লাস পরেই আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিব টার্ম পেপার কি করবেন। মেইনলি এটা আমি হচ্ছে গ্রুপ টার্ম পেপার দিব। সো গ্রুপ টার্ম পেপারের জন্য হচ্ছে আপনারা 7 থেকে 8টা গ্রুপ করতে পারেন, প্রবাবলি 8টা গ্রুপ করলে বেটার হয়। সো এটা আপনারা আপনাদের নিজেদের প্রেফারেন্স ওয়াইজ গ্রুপ করতে পারেন, এন্ড মেইনলি এটা আমি হচ্ছে IS বা IFRS এর উপরেই দিয়ে দিব, বিকজ IS IFRS গুলোই অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। সো কিভাবে দিব, কি করতে হবে, সেটার ইনস্ট্রাকশন আপনারা ফার্দার পেয়ে যাবেন। ওকে, এন্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট। ওকে, সো আমি একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার প্রতি, কাইন্ড রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা মেজর, যেহেতু অ্যাকাউন্টিং কোর্স, সো ইউ শুড বি ভেরি সিরিয়াস অন দিস কোর্স, বিকজ এই কোর্সে এমন না যে আমি একটা রুলস পড়ালাম বা একটা ম্যাথস দেখালাম, সিমিলারলি সেম ম্যাথস বা সেম রুলস এর ম্যাথসই পাবেন সেটা কিন্তু না। বিকজ এখানে যদি একটা আইটেম, সিঙ্গেল আইটেম চেঞ্জ হয়, তাহলে কিন্তু আপনার হোল ম্যাথটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমার যেটা প্ল্যান আপনাদের কোর্স কন্ডাক্ট করার জন্য, আমার এই সেমিস্টারে আমার যেটা প্ল্যান, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার কভার করব, এন্ড প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে এমন না যে একটা ক্লাসে কভার হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমার মিনিমাম 3 to 4 ক্লাসেস লাগবে। সো কিছু চ্যাপ্টারে হয়তো আরো বেশি লাগবে। সো প্রত্যেকটা ক্লাসেই আমার দেখা যাবে হচ্ছে কোনো না কোনো পার্টের ম্যাথ হচ্ছে আমি আপনাদেরকে অ্যাসাইন করব। ওকে, সো সেই সবগুলো আমার যখন চ্যাপ্টার এন্ড হবে, তখন গিয়ে আপনারা ওই ম্যাথস গুলো অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন। এর বাইরে আমার যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বলতে গেলে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে থাকবে, বিকজ ম্যাথস হিউজ। সো এই অনলাইন ক্লাসে যদিও অনলাইন ক্লাস যদিও ম্যাথস এর জন্য ফিজিবল না, বাট স্টিল জাস্ট ফার্স্ট উইক হিসেবে আমি এই জন্যই বললাম যে আমি একটা ইজিয়ার চ্যাপ্টার দিয়ে স্টার্ট করব, যেটা হয়তো বা আমাদের অনলাইন ক্লাসে কিছুটা ফ্লেক্সিবিলিটি দিবে আমাদের। ওকে, সো এটা একটু মাথায় রাখবেন। আমি যখনই যে ম্যাথস যেগুলো আপনাদেরকে সাজেস্ট করব, মনে রাখবেন যে সেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য দেওয়া হচ্ছে, এন্ড আপনাদেরকে এগুলো প্র্যাকটিস করতেই হবে। ওকে, এন্ড ইফ ইউ ফেস এনি প্রবলেম ইন এনি ম্যাথস অফ দ্য অ্যাসাইনমেন্ট, দেন লেট মি নো। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? ঠিক আমরা সবাই? Yes, ma'am, clear. Ma'am, yes, ma'am. আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং কোর্স আউটলাইন, এনিথিং, একাডেমিক, নন একাডেমিক, এনি কোয়েশ্চেন? ক্লাসটা কি একটু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে? No, ma'am. আমি টু বি ভেরি অনেস্ট, আজকের ক্লাস থেকেই আমি একটা চ্যাপ্টার স্টার্ট করার রিজন এটাই যে আপনাদের অলরেডি অনেক টাইম আপনাদের চলে গিয়েছে। সো আলটিমেটলি কিন্তু আপনাদের সেমিস্টার এক্সাম হবে কিন্তু এক্সাক্ট টাইমে, যেটা
হওয়ার কথা ছিল, সো আপনাদের এক্সাম স্টার্ট হওয়ার কথা ছিল 27 জুলাই, বাট আনফরচুনেটলি আমরা জানি যে সবাই সিচুয়েশন কেমন ছিল। সো মানে আমি একটা ক্লাসও ওয়েস্ট করতে চাচ্ছি না, জাস্ট বিকজ যে কোর্স আউটলাইন ডিসকাস করে একটা ক্লাস শেষ করবো, এটা আমার কাছে একেবারেই ইফেক্টিভ মনে হয়নি, বিকজ ক্লাস খুবই কম পাবো। কম মানে 28 ক্লাসেস তো হবেই, বাট টাইমিং খুব কম থাকবে আর কি। সো ওভাবে ফ্লেক্সিবিলিটিও আমি হয়তো চাইলেও অ্যালাউ করতে পারছি না। অ্যান্ড অ্যাকাউন্টিং কোর্স আপনারা তো জানেন, সো অ্যাকাউন্টিং কোর্সে একটু প্রেশার থাকেই। সবাই সেম লেভেলে ক্যাচ করতেও পারবেন না, অ্যান্ড এই কোর্সটা হচ্ছে বেসিক কোর্সও না, প্রিন্সিপালসও না, সো এটা একটু অ্যাডভান্সও। অ্যান্ড খুব বেশি আমি আপনাদেরকে মানে খুবই ভয় লাগাচ্ছি সেটা না, খুব বেশি কঠিনও না, আবার খুব বেশি ইজিও না। পড়লে দেখবেন যে হচ্ছে আপনাদের ভালো লাগছে। সো এই 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 কোর্সে যেটা দেখবেন, আপনারা আগের কোর্সগুলোতে অনেক বিশাল বিশাল ম্যাথস করে এসছেন, বাট এই কোর্সে দেখবেন খুবই ছোট ছোট ম্যাথস বা ডিসিশন মেকিং টাইপের যে ম্যাথস গুলো, আপনাকে সিনারিও দেওয়া আছে, আপনার ডিসিশনটা কেমন হবে সেই টাইপের ম্যাথস গুলো পাবেন। সো প্রবলি আপনারা এনজয় করবেন। ওকে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটু ফাস্ট যাচ্ছি, বাট ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেম, যে আমরা ফার্স্ট যাওয়াতে যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু কাইন্ডলি বলবেন, তাহলে আমি একটু স্লো ডাউন করবো। স্পেশালি স্লো ডাউন মিনস আমি ট্রাই করব রিপিট করে রিপিটেটিভলি বুঝানোর, বাট ক্লাস স্লো ডাউন করে দেওয়াটা আর কি, যদি যদি ক্লাস স্লো ডাউন করে দিই তাহলে হচ্ছে দেখা যাবে আমি সেমিস্টার এন্ডে আমাদের কন্টেন্টস কভার করতে পারছি না। সো আপনারা একটু কোঅপারেট করবেন, ওকে? করবেন তো নাকি? Yes, ma'am. আচ্ছা, তো আমাদের যেহেতু এটা আমার যেহেতু ফার্স্ট ক্লাস আপনাদের ব্যাচের সাথে, সো এই ক্লাসটা একেবারেই ফিজিক্যাল ক্লাস হলে বেটার হতো, তাহলে আমি বুঝতে পারতাম আপনাদের ফেস দেখে যে আপনাদের হাউ ডু ইউ ফিল এট দ্য ভেরি ফার্স্ট ক্লাস, বাট এখন তো অপশনস নেই। সো এই ছিল হচ্ছে আমার মেইনলি ওভারভিউ রিগার্ডিং দ্য কোর্স অ্যান্ড প্রিভিয়াস অ্যাকাউন্টিং কোর্সেস, হাউ ডু দে কানেক্টেড। অ্যান্ড এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ফার্স্টেই বলেছি যে এই চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করার কথা, বাট আমি মেইনলি স্টার্ট করব হচ্ছে এই চ্যাপ্টারটা দিয়ে, চ্যাপ্টার 30। সো এখানে দুইটা কন্টেন্ট কভার হবে আমাদের। দুইটা কন্টেন্টস কভার করার মাঝখানে আমি হচ্ছে IAS 37 এর কথা বলেছি এখানে, IAS 37 প্রভিশন ফর কন্টিনজেন্ট অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। সো এইটার সফট কপি আমি আপনাদেরকে প্রোভাইড করব। অ্যান্ড এইটা এটার যে চ্যাপ্টার 13, সেখানে আপনারা IAS 37 এর অ্যাপ্লিকেশন বা IAS 37 এর রুলস ওয়াইজ কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখবো ফার্স্টে। ওকে, থিওরিটিক্যাল ডিসকাশনের নিয়ে আমি যাচ্ছি না ফার্স্টে, বিকজ আমাদের থিওরিটিক্যাল ডিসকাশনের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশনটা, রাইট? সো বাট থিওরিটিক্যাল ডিসকাশনটাও আপনাদের পড়তে হবে আর কি। আমি এটার জন্য বলছি যে IAS 37 এর সফট কপি দিব, এন্ড আপনারা যখন আমার ক্লাসে থাকবেন ট্রাই করবেন সবাই বই নিয়ে আসা, বিকজ এই এই কোর্সটাতে হচ্ছে শুধুমাত্র স্লাইডস পড়ে পড়ে কিন্তু পসিবল না। ওকে, সো সবাই ট্রাই করবেন বইটা সাথে রাখার, বিকজ আমি এখন হয়তো বা স্লাইডস থেকে বলছি, স্লাইডস থেকে পড়াচ্ছি, বা স্লাইডস আমি দিব, বাট আপনারা যদি সোললি স্লাইডস ফলো করেন তাহলে কিন্তু প্রবলেম হবে, তাহলে আপনারা পারবেন না এটা। আপনাদেরকে বইয়ের প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা সেন্টেন্স আপনাদেরকে পড়তে হবে। Am I clear? Yes, ma'am. Okay, so let me start with the first chapter, chapter 13, provision for contingent assets, current liabilities, provision for contingent assets and liabilities. So before start with the current liabilities and provisions and contingencies, tell me what is liability? I think all of you know about the assets, liabilities and owner security, right? So what is liability? How do you define it?
Anyone? Ma'am, liability is the responsibility or the amount of asset or the amount of equity that we need to pay to a third party according to the period that we had decided before. So that's fine. But if I talk about the liability, is it really easy to answer this question? Because Oh, ma'am. we know about the preference share. Yes, ma'am. Is it liability or owner's equity? Ma'am, it depends. It's usually it can be considered as an owner equity, but it can also be considered as a liability. Yes. When do we consider it as a liability? I So- clearly cannot remember the topic Okay. as of right now. Sorry. Okay, thank you for your response. But preference share can be considered as a liability as well. It usually it considers as a owner's equity, but it can be a liability. It's a very important question. Just আপনারা একটু মনে রাখেন because sometimes viva questionেও কিন্তু এগুলো জিজ্ঞেস করা হয়. Preference share can be liability, but when preference share, when it is redeemable preference share, then it can be a liability. Redeemable means the preference shares that I have to pay in future, but irredeemable, that is not যেটাকে আমি যদি বাংলা ওয়ার্ডে বলি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে পরিশোধযোগ্য এন্ড পরিশোধ অযোগ্য। ওকে, সো সেক্ষেত্রে যেটা আমার রিডিমেবল, দ্যাট মিনস এটা আমাকে ইন ফিউচারে পে করে ফেলতে হবে এন্ড এটা একটা লাইবিলিটিজ এর ক্যারেক্টারিস্টিক্স কে ক্যারি করছে, রাইট? সো তখন এটাকে বলা হচ্ছে লাইবিলিটিজ। আদারওয়াইজ যখন এটা ইরিডিমেবল হচ্ছে তখন সেটাকে আমরা বলছি ওনার সিকিউরিটি। ওকে, সো লাইবিলিটিজ মানেই হচ্ছে liabilities is something that is a present obligation, that means আপনাকে পে করতে হবে and which arises from past events, what you have done in the past, that's why you have to pay now. So এটাকে যদি আমি ফর্মাল ডেফিনিশন আকারে বলি তাহলে সেটাকে বলতে হবে হচ্ছে liability is a present obligation that arises from past events. Clear? ম্যাম, বলেন। কিছুক্ষণ আগে যে একটা ডিসক্রাইব করেছেন ওটা আরেকবার বলবেন? মানে Okay. লাইবিলিটিটা বলার আগে যে যে একটা কোশ্চেন করলেন না ওকে, ওটা আরেকবার একটু বলবেন ম্যাম, অ্যান্সারটা আপনি কি বললেন? হ্যাঁ হ্যাঁ, শিওর। সো আমি যেটা বলেছি সেটা হচ্ছে যখন আমাদেরকে কোয়েশ্চেন করা হয় যে হোয়াট ইজ লাইবিলিটি, ওকে, সো লাইবিলিটি কে আমরা ইউজুয়ালি ডিফাইন করতে পারি যেটা বললাম যে প্রেজেন্ট অব্লিগেশন অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্টস, দ্যাট মিনস আই এম অবলাইজড টু সামওয়ান অর সাম অর্গানাইজেশন অর সাম কোম্পানি, মানে আমি তাকে পে করতে বাধ্য এরকম কোনো কিছু। বাট যখন আমরা প্রেফারেন্স শেয়ারের কথা বলবো, প্রেফারেন্স শেয়ারকে আমরা ইউজুয়ালি কি বলি, আমরা সেটাকে বলি ওনার সিকিউরিটির পার্ট, রাইট? কিন্তু এটা ডিপেন্ড করছে আপনার প্রেফারেন্স শেয়ারের ক্যারেক্টারিস্টিক্স এর উপর। যদি প্রেফারেন্স শেয়ার রিডিমেবল হয়, রিডিমেবল মিনস আপনাকে প্রেফারেন্স শেয়ারের অ্যামাউন্টটা পে করে দিতে হবে, পে করতে হবে, তাহলে সেক্ষেত্রে এই রিডিমেবল প্রেফারেন্স শেয়ারকে বলা হচ্ছে লাইবিলিটিস। বাট আমরা ইউজুয়ালি কি জানি, আমরা ইউজুয়ালি জানি হচ্ছে প্রেফারেন্স শেয়ার ওনার সিকিউরিটির পার্ট, রাইট? আমি সেটাই বলেছি যে যখন প্রেফারেন্স শেয়ারটা ইরিডিমেবল হবে, দ্যাট মিনস পরিশোধযোগ্য না, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমার ওনার সিকিউরিটি। আর যখন প্রেফারেন্স শেয়ার রিডিমেবল বা পরিশোধযোগ্য তখন সেটাকে বলা হচ্ছে লাইবিলিটিস। ওকে, বুঝতে পেরেছেন কানিজ? জি মিস, থ্যাংক ইউ মিস। ওকে, সো লাইবিলিটি ডেফিনেশনটা হচ্ছে মেইনলি liability is a present obligation arising from a past events. Okay, so এখন আসেন যে লাইবিলিটিস আমরা ব্রড হেডে যদি বলি তাহলে আমরা দুই ধরনের লাইবিলিটিস দেখি, একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস আর একটা হচ্ছে লং টার্ম লাইবিলিটিস। সো এই চ্যাপ্টারে আমরা মেইনলি ডিল করব কারেন্ট লাইবিলিটিস নিয়ে, and besides the current liabilities we have to deal with the provision and contingencies, which is the new term for you. সো প্রভিশন এন্ড কন্টিনজেন্সিজ নিয়ে আমি এখন কিছু বলছি না বিকজ এটার জন্য আমাদের সেপারেট একটা পার্টি আছে,
আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। সো দ্য মেইন অবজেক্টিভ অফ today's class, or after completing this chapter, you have got to know how do you recognize the liabilities and nature, valuation, and reporting of the current liabilities. And you also get to know about the accounting for different types of provision, and you also learn about the loss and gain arises from contingencies and how to present and analyze the liability related information in the financial statement, and also the disclosure requirements as per the IS 37. সো এই অবজেক্টিভস গুলো কমপ্লিট করব আমরা যখন এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবো, তখন আমরা এই অবজেক্টিভস গুলো অ্যাচিভ করতে পারবো আর কি। সো লেটস স্টার্ট উইথ দ্য কারেন্ট লাইবিলিটিস পোর্শন। সো আমরা কারেন্ট লাইবিলিটিস সম্পর্কে সবারই আইডিয়া আছে, রাইট? সো give me some example of current liabilities. Account payable, contingent liability, Accounts payable, contingent liability. Then any other? Accounts payable, and then বাকিটা কি করছেন আপনারা ক্লাসে? ম্যাম শর্ট টার্ম লোন, তারপর হচ্ছে অ্যাকুরেট এক্সপেন্স, আনআর্নড রেভিনিউ। Okay. Okay. So thank you for your response. বাকিরা যারা আছেন ছেলেরা, আপনারা কেউ রেসপন্স করছেন না। কাইন্ডলি একটু রেসপন্স করেন বা না করেন, বাট ক্লাসে একটু অ্যাটেন্টিভ থাকবেন। এন্ড যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কোয়েশ্চেন করবেন। ওকে, ফিল ফ্রি টু কোয়েশ্চেন মি। সো যদি আমি কারেন্ট লাইবিলিটিস কে ডিফাইন করি, আপনারা যেগুলো এক্সাম্পল দিয়েছেন ঠিক আছে কারেন্ট লাইবিলিটিস এর, বাট we need to know what are the characteristics that elements carry, and we can call it current liability. So mainly current liabilities যদি হতে হয়, বা ফার্স্টে আসেন লাইবিলিটিস এর ক্যারেক্টারিস্টিক্স এর কথা। আমি অলরেডি লাইবিলিটিস এর কথা বলেছি। এখানে লাইবিলিটিস এর ক্যারেক্টারিস্টিক্স এর কথা যদি আমরা বলি, তাহলে আমরা ফার্স্টেই বলেছি হচ্ছে, just wait. Okay, so three characteristics are there for liabilities. Liabilities এর কথা আগে বলি, সেটা হচ্ছে it's a present obligation. Present obligation means আপনি পে করেননি এখন পর্যন্ত, so far you didn't pay it, right? So that's why it is called present obligation. Then it arises from past events. It should be arises from past events. এই দুটো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আপনার লাইবিলিটিস এর জন্য, এন্ড ইট অলসো রেজাল্টস ইন অ্যান আউটফ্লো অফ রিসোর্সেস। যখন আপনি লাইবিলিটিসটা পে করবেন, তখন এটা আপনার রিসোর্সের আউটফ্লো হবে। দ্যাট মিনস আপনি আইদার ক্যাশ পে করবেন, অর গুডস প্রোভাইড করতে পারেন আপনার লাইবিলিটিসটা পে আউট করার জন্য, অর আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন, রাইট? এখন এখানে এটা তো বললাম হচ্ছে লাইবিলিটিস এর ক্যারেক্টারিস্টিক্স। এখন কারেন্ট লাইবিলিটিস কখন হবে? যখন দেখেন, if the following two conditions that exist in an transaction or in an element. দেখেন, যখন liability is expected to be settled within its normal operating cycle. That means normal operating cycle কি এখানে? আমরা operating cycle বলতে মেইনলি বুঝি হচ্ছে this is the period of time elapsing between the acquisition of goods and services involved in the manufacturing process and the final cash realization resulting from sales and subsequent collections. That means আপনার একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের কথা যদি বলি, তাদের অপারেটিং সাইকেলের, ইফ আই টক অ্যাবাউট দ্য অপারেটিং সাইকেল অফ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, দ্যাট মিনস যখন আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করছেন, আপনার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং প্রসেস থেকে, স্টার্টিং প্রসেস থেকে স্টার্ট করে আপনি এটা ডেলিভার করে ফাইনাল কনজিউমারের কাছে ডেলিভার করে ক্যাশ রিয়েলাইজেশনের যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটাকে বলা হচ্ছে কি অপারেটিং সাইকেল।
সো ইউজুয়ালি নর্মাল অপারেটিং সাইকেল বলতে আমরা বুঝি হচ্ছে 12 মান্থস, রাইট? অ্যাকাউন্টিং পিরিয়ড বা অ্যাকাউন্টিং এর অপারেটিং সাইকেল বলতে আমরা কতটুকু কত মান্থস বুঝি? Ma'am, 12 months. 12 মান্থস বুঝি, 12 রাইট? months. সো এই কারেন্ট লাইবিলিটির যে কথাটা যেটা বলছি, এই কারেন্ট লাইবিলিটিটা আমাদের অবশ্যই কি করতে হবে? সেটেল করতে হবে উইদিন দ্য অপারেটিং সাইকেল, দ্যাট মিনস 12 মান্থস আফটার দ্য রিপোর্টিং ডেট। সো কারেন্ট লাইবিলিটিস এর জন্য যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, সেটা হচ্ছে একটা জাস্ট এডিশনাল ক্যারেক্টারিস্টিক্স, যেটা কিনা আমার কারেন্ট লাইবিলিটিসটা সেটেল করতে হবে কি উইদিন, দ্যাট মিনস 1 বছরের কম সময়ের মধ্যে বা 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য সব ধরনের যে লাইবিলিটিস গুলো আছে সেটাকে আমরা বলছি কি কারেন্ট লাইবিলিটিস। এখন এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে অপারেটিং সাইকেলের কথা যে আমরা বলছি 12 মান্থস, সো একটা অর্গানাইজেশন নট নেসেসারিলি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির অপারেটিং সাইকেল 12 মান্থসই হবে, রাইট? সো একটা ইন্ডাস্ট্রির সাথে আরেকটা ইন্ডাস্ট্রির অপারেটিং সাইকেল কিন্তু ভ্যারি করতে পারে, হয়তো অলওয়েজ ভ্যারি করে না, বাট এক্সেপশনাল তো ডেফিনেটলি থাকে, রাইট? সো যখন আপনি দেখবেন যে অপারেটিং সাইকেল 12 মান্থস ক্রস করছে কোনো একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য নর্মাল অপারেটিং সাইকেল কিন্তু সেটাই। ফর এক্সাম্পল, আপনি কনস্ট্রাকশন বিজনেসের ক্ষেত্রে বলতে পারেন, কনস্ট্রাকশন বিজনেসের ক্ষেত্রে কনস্ট্রাকশন কন্ট্রাক্টের ক্ষেত্রে ইউজুয়ালি 12 মান্থসের অপারেটিং সাইকেল হয় না, তাদের অপারেটিং সাইকেল মোর দেন 12 মান্থস, দ্যাট মিনস 18 মান্থস হতে পারে। সো ওই 18 মান্থসই তাদের জন্য অপারেটিং সাইকেল। সো ওই 18 মান্থস এর মধ্যে যে লাইবিলিটিস গুলো, প্রেজেন্ট অব্লিগেশনস গুলো থাকবে দ্যাট অ্যারাইজেস ফ্রম দ্য পাস্ট ইভেন্টস, সেটাই হচ্ছে আমার কি কারেন্ট লাইবিলিটিস। আর ইউ গেটিং মি? ইয়েস ম্যাম। ওকে, Yes, ma'am. Yes. হ্যাঁ, কিছু বলবেন? এনি কোয়েশ্চেন? ওকে, সো এরপর আসেন, হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ কারেন্ট লাইবিলিটিস? অনেকেই দিয়েছেন যে অ্যাকাউন্টস পেয়েবল হতে পারে, ট্রেড পেয়েবল হতে পারে, দেন নোটস পেয়েবল। সো এখানে দেখেন অনেকগুলো, অলমোস্ট 10টার মতো আমাদের এক্সাম্পল আছে। এই প্রত্যেকটা এক্সাম্পলেরই আমাদের কি করতে হবে, কিভাবে এই লাইবিলিটিস গুলো রেকর্ড হয়, কিভাবে হচ্ছে আমরা এটাকে রেকগনাইজ করছি, কিভাবে আমরা এটা ডিসক্লোজ করছি, এই ইনফরমেশন গুলো আমাদের এখানে আসবে। ওকে, সো এখানে দেখেন 10টা, অলমোস্ট 10 types of current liabilities are there: accounts payable, notes payable, current maturities of long term debt. এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? আগে পেয়েছেন কোথাও? কারেন্ট Yes, ম্যাচুরিটি, ma'am. For example, the installment of a long-term loan that was made beforehand. yes, so that means this is not new for you. Okay, so এরপর আছে দেখেন শর্ট টার্ম অব্লিগেশন expected to be refinanced. That means আপনি যদি কারেন্ট কোনো লাইবিলিটিস থাকে বা কারেন্ট ম্যাচুরিটি কোনো লাইবিলিটিস থাকে, সেটাকে আপনি চাইলে রিফাইন্যান্স করতে পারেন। দ্যাট মিনস রিফাইন্যান্সিং মিনস extending your payment period or due time period. ওকে, সো আপনি যখন রিফাইন্যান্সিং করবেন তখন দেখা যাচ্ছে সেটা কারেন্ট লাইবিলিটি থাকছে না, সেটা তখন আমরা কি লং টার্ম লাইবিলিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে। সো আমরা এটারই কিছু এক্সাম্পল দেখবো। এরপরে দেখেন ডিভিডেন্ডস পেয়েবল। সো ডিভিডেন্ডস পেয়েবল সম্পর্কে আমরা জানবো ডিভিডেন্ডসটা কি। দেন কাস্টমার অ্যাডভান্সেস এন্ড ডেপোজিটস, ইফ এনি কাস্টমার্স অ্যাডভান্সেস ফর an expense or any other things, then it can be called as a current liability. Then unearned revenues, sales and value added taxes payable. This is something new for you because আপনারা সবাই জানেন, ব্যাট সম্পর্কে জানেন, বাট এটা কিভাবে রেকর্ড করতে হয় বা কিভাবে জার্নালাইজ করতে হয় সেটা আমরা এখনো হোপফুলি প্রবাবলি জানি না, হয়তো কেউ জানতে পারেন। দেন আছে হচ্ছে ইনকাম ট্যাক্সেস পেয়েবল। ওকে, প্রত্যেকটা অর্গানাইজেশনকে যে ট্যাক্স পে করতে হয় সেটা সম্পর্কে জানবো। দেন লাস্টলি আমরা জানবো হচ্ছে এমপ্লয়ি রিলেটেড লায়াবিলিটিস। So let's start with the current accounts payable or trade accounts payable. So এটা easier one, এটাতে খুব নতুন কিছু বা রেকর্ড করার মতো তেমন কিছু থাকে না। This is something in the balance is owed to the others for goods, supplies or services purchased on open account. So আমি যখন কোনো একটা গুডস বা সাপ্লাইজ পারচেজ করছি, তখন আমি যদি অন অ্যাকাউন্ট পারচেজ করি, then it can arise the accounts payable, right? And if I provide the services on account or on credit, then it will also arises the accounts payable. So দেখেন
accounts payable এর time lag between the receipt of services or acquisition of title to an asset and the payment for them. So যেই টাইমিং এর জন্য আপনি পেমেন্টটা কমপ্লিট করছেন না বা রিয়েলাইজ করছেন না, সেই টাইমিংটার জন্যই হচ্ছে বলা হচ্ছে এটাকে কারেন্ট লায়াবিলিটিস। সো অনেক সময় দেখা যায় আমাদের যখন কোনো ট্রানজেকশন অন অ্যাকাউন্টে হয়, তখন আমাদের একটা কন্ডিশন দিয়ে দেয়। এখানে দেখেন এই যে টার্মস অফ সেল, যখন আমি ধরেন সেল করেছি তখন আমার একটা টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে যে এই সেলস এর যে অ্যামাউন্টটা সেটা যদি আমি উইদিন 10 days পে করে ফেলি তাহলে আমার 2% হচ্ছে ডিসকাউন্ট পাবো, এন্ড আমি হাইয়েস্ট 30 days পর্যন্ত টাইম পাবো এই অ্যামাউন্টটা পে করার জন্য। বাট ইফ আই পে ইট উইদিন 10 days দেন আই উইল গেট 2% ডিসকাউন্ট, দ্যাট ইজ কল্ড দ্য 210 net 30। এখানে যে টার্মসটা দেখছেন এটাকে বলা হচ্ছে 210 net 30 or 110, বা এটাও হতে পারে যে আপনি উইদিন 10 days যদি পে করেন 1% ডিসকাউন্ট পেতে পারেন, বা 2% ডিসকাউন্ট পেতে পারেন, 3% ডিসকাউন্ট পেতে পারেন, বাট ম্যাক্সিমাম you can get 30 days to pay the liability. এখানে EOM এর ফুল ফর্ম কে বলতে পারবেন? জানেন কেউ? It's to consider an end of month regardless of when I took the account or when the services were taken, I need to pay this by the end of the month that the purchase was usually done at. Yes, exactly. This is end of the month. So that means আপনি যখন আপনার যখন লায়াবিলিটি অ্যারাইজ করবে, you will get on only 30 days or 1 month or 60 days, এটা যে কোনোটা হতে পারে। It's not like যে এটা একেবারে ফিক্সড আর কি। ওকে মেজাবিন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। দেন আমাদের সেকেন্ড যে লায়াবিলিটিসটা আছে আসছে সেটা হচ্ছে নোটস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলে আমাদের জার্নালের কথা যদি বলি তাহলে এটা সবাই অলরেডি করে এসছেন। অ্যাকাউন্টস পেয়েবলের জার্নাল আমরা কিভাবে দিই? ফর এক্সাম্পল পারচেজ অন অ্যাকাউন্ট 3000 or 4000, what would be the journal of this transaction? Anyone? Purchase cost debit, account payable credit. Okay, thank you. So that's why এখানে আমি কোনো ধরনের কি বলে জার্নাল রাখিনি। সো এটা আপনারা সবাই জানেন and করেছেন। যেটা আমাদের করতে হবে, নোটস পেয়েবল অলমোস্ট অনেকেই করেছেন। সো নোটস পেয়েবল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইটস আ রিটেন প্রমিস টু পে এ সার্টেন সাম অফ মানি অন এ স্পেসিফাইড ফিউচার ডেট। সো অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড নোটস পেয়েবল এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলে কোনো রিটার্ন প্রমিস থাকে না, বাট নোটস পেয়েবলে যেটা হচ্ছে সেটা রিটার্ন প্রমিস থাকে এবং সেখানে আপনার মেনশন করা থাকে আপনি কি পরিমাণ অ্যামাউন্ট পে করতে হবে, অ্যান্ড ডেটস আর অ্যামাউন্ট এটা হচ্ছে ফিক্স থাকে আর কি। It can be arises from purchases, financing or other transactions, or it can be classified as a short term or long term. যে নোটসের পেমেন্ট ম্যাচুরিটি ডেট হচ্ছে আপনার উইদিন 12 months or উইদিন অপারেটিং সাইকেল থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে শর্ট টার্ম নোটস পেয়েবল। অর যেটা আপনার অপারেটিং সাইকেলের চেয়ে বেশি ম্যাচুরিটি ডেট, তখন সেটাকে আমরা বলছি লং টার্ম নোটস পেয়েবল। And it can be interest bearing notes or zero interest bearing. So how they are differentiated, I will discuss later on. A interest bearing notes and zero interest bearing notes কে কিভাবে আমরা রেকর্ড করব সেটাই ফার্দার আসছে। দেখেন, ইন্টারেস্ট বেয়ারিং নোট ইস্যুজ এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে আমরা ইন্টারেস্ট বেয়ারিং নোটস কিভাবে ইস্যু করতে পারি। এক্সাম্পলটাই দেখেন, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো বা বলতে পারবো যে কিভাবে আমরা জার্নাল গুলো বা রেকর্ড গুলো করবো। দেখেন, ক্যাসলে ব্যাংক এগ্রিজ টু ল্যান্ড 1 lakh on March 1, 2019 to Landscape Company. Okay, so ক্যাসলে ব্যাংক এগ্রিজ টু ল্যান্ড 1 lakh on March 1. March 1 এখানে কিন্তু ডেটস গুলো ইম্পর্টেন্ট। ওকে, ল্যান্ডস্কেপ কোম্পানিকে পে করবে March 1 এ। ইফ ল্যান্ডস্কেপ সাইন্স এ 1 lakh 6% 4-month note, Landscape records the cash received on March 1. So এখন ক্যাসলে ব্যাংক হচ্ছে একটা এগ্রিমেন্ট করেছে 1 লাখ টাকা ল্যান্ড করবে ল্যান্ডস্কেপ কোম্পানিকে উইথ 6% ইন্টারেস্ট। 4 months এর জন্য একটা নোট ইস্যু করেছে ল্যান্ডস্কেপ কোম্পানিকে। সো যখন আমরা নোটস ইস্যু করি, দ্যাট মিনস আমরা যখন নোটস ইস্যু করি তখন আমাদের কি হয়,
এখানে হচ্ছে যদি ল্যান্ডস্কেপের পার্সপেক্টিভ থেকে জার্নালগুলো রেকর্ড করতে বলে তাহলে কি হয়, ল্যান্ডস্কেপ লোনটা নিয়েছে কার থেকে, ক্যাসলে ব্যাংক থেকে নিয়েছে, রাইট? তাহলে ল্যান্ডস্কেপের কাছে কি এসছে, ক্যাশ এসছে না? সে ক্যাশের জন্যই তো লোনটা নিয়েছে, রাইট? বা নোটসটা নিয়েছে কিসের জন্য, ক্যাশের জন্যই তো, রাইট? সেখানে ক্যাশ ক্যাশ ডেবিট হবে না? বুঝতে Yes, পারছি? ma'am. Yes, ma'am. ডেবিট হবে, অ্যান্ড নোটস পেয়েবল যেটা আমার জন্য লাইবিলিটি, দ্যাট মিনস এটা আমাকে পে করতে হবে আফটার 4 মান্থ। সো এটা হচ্ছে ল্যান্ডস্কেপের জন্য কি, লাইবিলিটি, রাইট? সো লাইবিলিটি আমার কি হয়, ক্রেডিট হয়। সো দ্যাটস ওয়াই আমার ফার্স্ট যে ট্রানজাকশনটা আমি যে মার্চ 1-এ যে আমি এগ্রিমেন্টটা করেছি, সেই মার্চ 1-এ আমার ফার্স্ট রেকর্ডিংটা হবে হচ্ছে 1 লাখ অ্যামাউন্টের জন্য। দ্যাট মিনস ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল, ক্রেডিট। দেন আসেন, যেহেতু আমি এটা বলেছি 4 মান্থস এর জন্য নিয়েছি একটা নোট, বাট এখানে বলা আছে দেখেন, ইফ ল্যান্ডস্কেপ প্রিপেয়ার্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেমি অ্যানুয়ালি, মানে বলেছে তারা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সেমি অ্যানুয়ালি প্রিপেয়ার করে, দ্যাট মিনস 1 ইয়ারে তারা 2 টাইমস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে। সো ইট মেক্স দ্য ফলোইং অ্যাডজাস্টিং এন্ট্রি। সো যদি আমার এক ইয়ারের মধ্যে আমি 2বার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি বা সেমি অ্যানুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, দ্যাট মিনস আমাকে 2 টাইমস কি করতে হবে, ইন্টারেস্টটা রেকর্ড করতে হবে। যদি আমি 1 বছরে একবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতাম তাহলে আমি একবার রেকর্ডিংটা করলেই হতো আমার। বাট এখানে যেহেতু 2 টাইমস করছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে না? সো ইন্টারেস্টটা আমি কিভাবে ক্যালকুলেট করবো বা ইন্টারেস্টের জার্নাল কিভাবে দিব? এখানে ল্যান্ডস্কেপে কি করতে হবে, সে 4 মান্থস একটা নোটস নিয়েছে, সেটার জন্য তাকে ইন্টারেস্ট পে করতে হবে, রাইট? সো ইন্টারেস্ট পে করবে, এবং ইন্টারেস্টের যে জার্নালটা দিচ্ছি সেটা কখন দিচ্ছি, জুন 30, 2019। কেন? কারণ এটা বলেছে যে ল্যান্ডস্কেপ সেমি অ্যানুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে, দ্যাট মিনস তারা একবার জানুয়ারি 1 থেকে জুন 30, 2019 পর্যন্ত রেকর্ড করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে। আরেকবার প্রিপেয়ার করবে কখন তাহলে? December 31. হ্যাঁ, ডিসেম্বর 31, 2019। সো আমাদের ফার্স্ট জুন 30, 2019 আমাদের জার্নাল দিতে হবে হচ্ছে ইন্টারেস্টের জার্নাল দিতে হবে। আমরা অলরেডি লোন যে নোটস পেবলটা নিয়েছি সেটা রেকর্ড করার জন্য আমরা ইনিশিয়াল জার্নালটা দিয়েছি। দেন সেকেন্ড জার্নাল হচ্ছে আমার ইন্টারেস্টের জন্য। সো ইন্টারেস্টটা ল্যান্ডস্কেপের জন্য কি একটা এক্সপেন্স, সো এক্সপেন্স অলওয়েজ কি হয়, ডেবিট হয়। আর ইন্টারেস্ট পেয়েবল যেটা এখনো পে করেনি বাট পে করতে হবে, কখন পে করবে, যখন ম্যাচুরিটি ডেট আসবে। সো ম্যাচুরিটি ডেট কখন, ম্যাচুরিটি ডেট হচ্ছে দেখেন, ম্যাচুরিটি ডেটটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো, আমি নিয়েছি কখন, মার্চ 1, রাইট? কতদিনের জন্য নিয়েছি, 4 মান্থস নোট, দ্যাট মিনস মার্চ 1, এপ্রিল 1, 1 মান্থ। মার্চ 1 থেকে এপ্রিল 1 হচ্ছে 1 মান্থ। এপ্রিল, মে 1, 2 মান্থস, জুন 2 মান্থস, জুলাই 1, 4 মান্থস, রাইট? সো জুলাই 1 হচ্ছে আমার কি, ম্যাচুরিটি ডেট। সো ওই ম্যাচুরিটি ডেটে কিন্তু আমি ইন্টারেস্টটা পে করব। দ্যাট মিনস আপনি বাট আপনি রেকর্ডিংটা করছেন কখন, জুন 30, 2019-এ। সো জুন 30, 2019-এ যদি আপনি রেকর্ডিংটা করেন তাহলে কি আপনি এখনই ক্যাশ পে করছেন? এখনই কিন্তু ক্যাশ পে করছেন। আপনি ক্যাশ পে করবেন কখন, যখন ম্যাচুরিটির যে ডেটটা, ম্যাচুরিটি ডেটে কিন্তু আপনি হচ্ছে কি করবেন, আপনার ইন্টারেস্টটা পে করবেন উইথ প্রিন্সিপাল অ্যামাউন্ট, রাইট? সো দ্যাটস ওয়াই আমার জুন 30-তে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছি, সেই জুন 30-তে আমাকে জার্নাল দিতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট কেন, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট কেন, সেটা আমি অলরেডি বলেছি যে ল্যান্ডস্কেপ যে নোটসটা নিয়েছে তাকে যেহেতু ইন্টারেস্ট পে করতে হবে, সে ইন্টারেস্টের এগেনস্টে তো নোটসটা নিয়েছে, রাইট? সো তার জন্য ইন্টারেস্টটা হচ্ছে একটা এক্সপেন্স, অ্যান্ড যেহেতু সে এখনো পে করেনি, ম্যাচুরিটি ডেটে পে করবে, দ্যাটস ওয়াই তাকে কি করতে হচ্ছে, ইন্টারেস্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে। তো এই অ্যামাউন্টটা কিভাবে ক্যালকুলেট করছি আমি, 4 মান্থসের জন্য। কিভাবে, মার্চ 1 থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মান্থস আমার হচ্ছে কি ইন্টারেস্ট ইনকার্ড করছে। সো 1 লাখ ছিল আমার নোটস পেয়েবল এর ভ্যালু, দেন এটার উপর 6% আমি অ্যাপ্লাই করছি। তো 6% ডিরেক্ট কেন আমি অ্যাপ্লাই করতে পারছি না, বিকজ 6% হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। বাট আমরা প্রিপেয়ার করছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, সেমি অ্যানুয়ালি। তো এখন সেমি অ্যানুয়ালি যখন প্রিপেয়ার করছি বা 6% যেহেতু অ্যানুয়ালি,
অ্যানুয়াল রেট দ্যাট মিনস 12 মান্থসের জন্য 6%, বাট আমি রেকর্ড করতে হবে 4 মান্থসের জন্য। এম আই ক্লিয়ার? Ma'am, কোয়েশ্চেন আছে কারো? বুঝতে পারছেন না এমন কেউ আছে? Ma'am, if you could actually explain the interest calculation once again. ওকে, ইন ইন্টারেস্ট ক্যালকুলেশনস। Yes, ma'am. ওকে, সো ইন্টারেস্ট ক্যালকুলেশনটা দেখেন, আমার ইন্টারেস্ট রেট দেয়া আছে 6%। 4 মান্থ নোটের জন্য আমার 6% ইন্টারেস্ট রেট দেয়া আছে। সো যত মান্থের জন্যই আমি নোটস ইস্যু করি না কেন, ইউ নিড টু এজিউম দ্যাট যে পার্সেন্টটা দেয়া আছে সেটা হচ্ছে আপনার কি 1 ইয়ারের পার্সেন্টেজ, অ্যানুয়ালি ইন্টারেস্ট রেটের পার্সেন্টেজ দেয়। যদি অ্যানুয়াল ইন্টারেস্ট পার্সেন্টেজ না হয়, সেটা আপনার কোয়েশ্চেনে মেনশন করে দিবে যে এই ইন্টারেস্ট রেটটা হচ্ছে সেমি অ্যানুয়াল বা হচ্ছে কোয়ার্টারলি হতে পারে, এটা এভাবে মেনশন করে দিবে। বাট আনটিল এনিথিং মেনশনড ইন দ্য কোয়েশ্চেন পেপার, ইউ নিড টু এজিউম দ্যাট যে পার্সেন্ট ইন্টারেস্ট রেটের কথা বলবে সেটা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। সো আমার অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আমি 6% যদি ডিরেক্টলি 1 লাখের উপর অ্যাপ্লাই করি, তাহলে আমি এটা 12 মান্থসের ইন্টারেস্ট পাচ্ছি না। বাট আমি কি 12 মান্থসের ইন্টারেস্ট রেকর্ড করব? আমি কিন্তু 12 মান্থসের ইন্টারেস্ট রেকর্ড করব না, বিকজ আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি প্রিপেয়ার করছি কি সেমি অ্যানুয়ালি, দ্যাট মিনস হাফ অফ দ্য ইয়ার। অ্যান্ড আমি নোটসটা ইস্যু করেছি কখন? মার্চের 1 তারিখে, রাইট? সো মার্চের 1 তারিখে যদি আমি নোটস ইস্যু করি, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের জন্য কি আমি ইন্টারেস্ট চার্জ করতে পারবো না? বিকজ আমি তো তখন ইস্যুই করি নাই নোটসটা, আমি তো তখন ইস্যুই করি না, আমি নোটস ইস্যু করেছি মার্চ থেকে। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুনে এসে কেন আমি স্টপ করছি? বিকজ আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ারই করছি হচ্ছে কি জুন 30, 2019-এ। তাহলে এই জুন 13, 2019-এ আমার ইন্টারেস্ট এক্সপেন্স কত হচ্ছে সেটা রেকর্ড করবো না? অ্যান্ড ওয়ান মোর থিং, যে এখানে আরেকটা কোইন্সিডেন্স আছে, সেটা হচ্ছে আপনার নোটসটা আপনি ইস্যু করেছেনই 4 মাসের জন্য, এই যে 4 মান্থস, আপনি নোটসটা আপনি ইস্যু করেছেনই 4 মাসের জন্য। সো এটা হয়তো কোইন্সিডেন্স হতে পারে, বাট এটা যদি নাও মেনশন করা থাকতো, তাহলে আমরা কি করতাম, যেহেতু আমরা সেমি অ্যানুয়ালি এটা প্রিপেয়ার করছি, তাহলে জুন 30-তে আমাদের কি জুন 30 পর্যন্ত কনসিডার করে আমাদের ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমার 1 লাখ আমি ইস্যু করেছি, এটার উপর 6% যদি আমি ইন্টারেস্ট অ্যাপ্লাই করি, তাহলে আমার ইন্টারেস্ট আসছে ইয়ারলি। এই ইয়ারলি বা 12 মান্থসের ইন্টারেস্টটাকে আমাকে 4 মান্থসে প্রপোর্শনেট করে নিতে হবে। 4 মান্থস প্রপোর্শনেট ইন্টারেস্ট এক্সপেন্স আসছে হচ্ছে 2000। সিমরিন ক্লিয়ার? ক্লিয়ার সবাই? শুড আই এক্সপ্লেইন ইট ফার্দার? Yes, ma'am, understood. Thank you, ma'am. ওকে, সো জার্নাল তো বুঝতে পেরেছেন যে জার্নাল কিভাবে হচ্ছে, বাট ক্যালকুলেশনসটা একটু প্রবলেম হচ্ছে, রাইট? সো জার্নালটা তো অ্যাজ ইউজুয়াল আমি যেটা বললাম, ল্যান্ডস্কেপকে ইন্টারেস্ট পে করতে হবে, সো দ্যাটস ওয়াই ইন্টারেস্ট ইজ এক্সপেন্স ফর ল্যান্ডস্কেপ, অ্যান্ড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট কেন? কজ ইন্টারেস্টটা এখনো ক্যাশে পে করা হয়নি বা পে করতে হবে। সেটা কখন পে করব? সেটা পে করব হচ্ছে ম্যাচুরিটি ডেটে। এখন আপনার এখানে দেখেন, জার্নাল দিতে হবে মেইনলি 3টা ডেটে। ফার্স্ট অফ অল মার্চ 1, যখন আপনি হচ্ছে কি করেছেন, নোটসটা নিয়েছেন, নোটস পেয়েবলটা রিসিভ করেছেন অ্যাজ এ ক্যাশ, আপনি একটা নোটস পেয়েবল ইস্যু করেছেন ইন এগেইনস্ট অফ ক্যাশ, রাইট? সো মার্চ 1 আপনি একটা জার্নাল দিচ্ছেন। সেকেন্ডলি আপনাকে জার্নাল দিতে হবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আপনি সেমি অ্যানুয়ালি প্রিপেয়ার করেন, তাহলে আপনার হাফ অফ দ্য ইয়ার হচ্ছে একটা জার্নাল আসতেছে। যদি সেমি অ্যানুয়ালি না হতো বা না বলতো, তাহলে সেটা আপনার হতো ডিসেম্বর 31-এ জার্নালটা, ডিসেম্বর 31-এ গিয়ে জার্নালটা হতো। বাট এখানে যেহেতু সেমি অ্যানুয়ালি বলেছে, সো আমরা সেমি অ্যানুয়ালি 30 জুনে হচ্ছে একটা জার্নাল দিতে হচ্ছে। ওকে, অ্যান্ড লাস্টলি যেটা, সেটা হচ্ছে ম্যাচুরিটি ডেট। ম্যাচুরিটি ডেট আপনার জুলাই 1-ও হতে পারে, নট নেসেসারি যে একেবারে পরের দিনই বা পরের মান্থেই আপনার ম্যাচুরিটি ডেটটা। যেহেতু এই নোটটা আপনি 4 মাসের জন্য ইস্যু করেছেন, দ্যাটস ওয়াই এটা জুলাই 1-এ এসে আরেকটা জার্নাল হচ্ছে। যদি এটা 8 মান্থস এর নোটস হতো, তাহলে কোন মান্থে গিয়ে আমরা হচ্ছে ম্যাচুরিটি ডেটটা হতো বলেন তো? লেটস সে আপনি এই নোটসটা হচ্ছে 4 মান্থস এর জন্য না, বাট 8 মান্থস এর জন্য
ইস্যু করেছেন, তাহলে আপনার ম্যাচুরিটি ডেট বা ম্যাচুরিটি ডেটের জার্নালটা কোন ডেটে হতো বা ম্যাচুরিটি ডেট কোনটা হতো? Ma'am, November নভেম্বর 1. ফার্স্ট। এক্স্যাক্টলি November 1st। সো যেহেতু এটা 4 মান্থসের, দ্যাটস ওয়াই এটা July 1-এই হচ্ছে আমার কি ম্যাচুরিটি ডেটটা চলে আসছে। সো ম্যাচুরিটি ডেটে আমি যে জার্নালটা দিব সেটা হচ্ছে আমার কি ম্যাচুরিটি ডেট মানে হচ্ছে কি আমি আমার যে নোটসটা আমি নিয়েছিলাম সেটা এখন ম্যাচিউর হয়ে গিয়েছে, দ্যাট মিনস আমাকে আমার নোটসের এগেইনস্টে পেমেন্টটা করে ফেলতে হবে, রাইট? আপনি হচ্ছে যেই ব্যাংক থেকে নোটস ব্যাংক থেকে হচ্ছে আপনি ক্যাশটা নিয়েছেন, এই যে দেখেন এখানে বলেছে ক্যাক্সলে ব্যাংক হচ্ছে আপনাকে ল্যান্ড করেছে 1 লাখ in against of and notes payable that you have issued to the bank. ওকে, সো আপনি এখন নোটস পেয়েবলটা আপনাকে কি পে করে দিতে হবে। তাহলে আপনি ফার্স্টে যখন নিয়েছিলেন নোটসটা ইস্যু করেছিলেন এগেইনস্ট অফ ক্যাশ, তখন আপনি কি করেছিলেন? ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট করেছেন, বাট এখন কি করতে হবে? আপনাকে ক্যাশটা পে করতে হবে, নোটস পেয়েবলটা আপনি রিসিভ করে ফেলছেন, দ্যাটস ওয়াই আপনার নোটস পেয়েবল ডেবিট 1 লাখ। দেন এই নোটস পেয়েবল 4 মাসের যে নোটস পেয়েবল নোটসটাকে আপনি ইস্যু করেছেন বা ক্যাশটা ইউজ করেছেন সেটার জন্য আপনাকে ব্যাংকে কত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে? 2000 টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, যেটার জন্য আপনি কি করেছিলেন? ইন্টারেস্ট পেয়েবল কে ক্রেডিট করেছিলেন না, একটা পেয়েবল ক্রিয়েট করেছিলেন না? সো এটাকে এখন আমরা আবার ডেবিট করে ফেলবো। 2000 হবে হচ্ছে আমার ইন্টারেস্ট পেয়েবল অ্যান্ড ক্যাশ ক্রেডিট হবে। ক্যাশ কেন ক্রেডিট হবে? কারণ এখন ম্যাচুরিটিতে আপনি ক্যাশটা টোটালি পে করে দিচ্ছেন উইথ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট। সো টোটাল প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্টের কথা যদি বলি তাহলে আমার 1,02,000 হোল অ্যামাউন্ট আমাকে পে করে দিতে হচ্ছে, তাহলে ক্যাশ চলে যাচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে, রাইট? ম্যাম, হ্যাঁ বলো। যদি হচ্ছে ম্যাচুরিটি ডেট হচ্ছে 10 মান্থস পরে হতো, তাহলে কি ওখানে হচ্ছে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সের ওখানে কি 10/12 লিখতাম? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তখন আপনার নোটসটা হয়তো বা হতো 10 মান্থসের বা কোনো টাইমই মেনশন করে নাই, ওকে, বাট এখানে হচ্ছে লেটস সে এই লাইনটাই নাই, ওকে, এই লাইনটাই নাই বা বুঝছি। এখানে এটা যদি না থাকে তাহলে এবং আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ারের কথা বলেছে সেমি অ্যানুয়ালি বলে না, এটা বলেছে অ্যানুয়ালি, ওকে, এই জায়গাটা বলেছে অ্যানুয়ালি। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতেন? December 31st গিয়ে কি জার্নাল দিতেন, বাট যখন আপনার এখানে মেনশন করা থাকবে 10 মান্থস নোট ইস্যু করেছেন আপনি, তাহলে 10 মান্থস নোট ইস্যু করেছেন মানে আপনি ওই 10 মান্থসে গিয়ে কি জার্নালটা দিবেন, 10 মান্থসে গিয়ে ইন্টারেস্টের জার্নালটা দিবেন অ্যান্ড হচ্ছে আপনার কি এই ম্যাচুরিটি ডেটটা হবে হচ্ছে আপনার 10 মান্থস পরে গিয়ে। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে যদি ধরেন যে এমনও হতে পারে, রাইট, এমনও হতে পারে, দেখেন যে 4 মান্থস নোট বলেছে, এটা যদি 10 মান্থস নোট বলে অ্যান্ড এটাও বলেছে যে সেমি অ্যানুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে, ওকে, যে এমন হতে পারে না যে 10 মান্থস বলেছে সেমি অ্যানুয়ালি প্রিপেয়ার করে বলেছে, তাহলে আপনাকে কি করতে হবে? সেমি অ্যানুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে দ্যাট মিনস আপনাকে June 30, 2019 একবার ইন্টারেস্ট পেয়েবলের জার্নাল দিতে হবে অ্যান্ড end of the year 31st December 2019 তখন গিয়ে আপনাকে একবার জার্নাল দিতে হবে ইন্টারেস্টের জন্য। তখন আপনি মান্থসটা প্রপোর্শন করে নিতে পারবেন। মান্থসটা ফার্স্ট June 30, 2019 আপনি 4 মাসের জন্য ইন্টারেস্ট রেকর্ড করবেন এবং লাস্টে গিয়ে 6 মান্থসের জন্য ইন্টারেস্ট রেকর্ড করবেন। তো 6 + 4 করলে আমার কি হয়? 10 মান্থস। ক্লিয়ার? জি মিস। ওকে, সো কারো যদি কোনো কনফিউশন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি বিকজ যেহেতু অ্যাকাউন্টিং কোর্স সো এখানে অনেক কনফিউশন আসতেই পারে অ্যান্ড আমি 100 টাইমস আপনাদেরকে রিপিট করতে রেডি, বাট কারো কোনো কনফিউশন থাকা যাবে না, কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করে ফেলতে হবে ক্লাসে। ক্লিয়ার? Just in case, if a note is bought at the end of the year in December and it was given a 5-month time period, then how are we supposed to note it? কোয়েশ্চেনটা বুঝিনি, আপনি কোয়েশ্চেনটা একবার করবেন? Ma'am, if the note was bought in a December and it's getting closed on December 31st, but we still have about 5 months of time period left. How are we Okay. supposed to note that? So in that case, you have to record it for 1 month.
আপনি যখন নোটসটা ইস্যু করছেন December 1st, okay, but your accounting period ends with December 31st, right? So you need to record it for 1 month. You need to record interest for 1 month, but its maturity date would be after 5 months. Am I clear? Thank you, ma'am. Okay. So this is about the interest bearing notes. আমরা two types of notes এর কথা বলেছি। একটা ছিল হচ্ছে আপনার interest bearing, এই যে interest bearing, যেটাতে আপনার interest carry করছে, and zero interest bearing, that means no interest. But surprisingly আপনারা যেটা দেখে সারপ্রাইজ হবেন সেটা হচ্ছে আমরা বলছি এটাকে কি জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। ওকে, দ্যাট মিনস এখানে কোনো ইন্টারেস্ট থাকার কথা না, রাইট? মানে অ্যাজ পার দ্য নেমিং জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট, এখানে কোনো ইন্টারেস্ট থাকার কথা না। বাট দ্য মেইন থিং ইজ ইন জিরো ইন্টারেস্ট বেয়ারিং, নামটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বেয়ারিং, বাট এখানে একটা ইন্টারেস্ট স্টিল এক্সিস্ট করে, দ্যাট ইজ কল্ড ইনহেরেন্ট ইন্টারেস্ট রেট। সো এখানে হয়তো রেট আকারে আপনাকে বলা থাকবে না, হয়তো ম্যাচুরিটি ডেটের ভ্যালুটা বলা থাকবে। এই ম্যাচুরিটি ডেটের ভ্যালুর সাথে আপনার একটা প্রেজেন্ট ভ্যালু অফ নোট বা ফেস ভ্যালু দেওয়া থাকতে পারে, একটা ফেস ভ্যালু দেওয়া থাকতে পারে, আর একটা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু দেওয়া থাকতে পারে। তো যখন ম্যাচুরিটি ভ্যালুর সাথে ফেস ভ্যালুটা ডিফারেন্সিয়েট করবে বা প্রেজেন্ট ভ্যালুটা ডিফারেন্সিয়েট করবে, সেই ডিফারেন্স যে অ্যামাউন্টটা সেটাই হচ্ছে আমার কি জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটের ইন্টারেস্ট। সো যদিও এটাকে বলা হচ্ছে যে ইটস আ জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট, বাট ইট স্টিল চার্জ সাম ইন্টারেস্ট। ওকে, সো যেহেতু এটা ইন্টারেস্টটা ইনহেরিটেড বলছি, সো ইনহেরিটেড হলে আমার একটা জিনিস জায়গায় ডিফারেন্সিয়েট করবে ইন্টারেস্ট বেয়ারিং নোটস এর সাথে। যখন আমরা যে জার্নালগুলো দিচ্ছি, জার্নালগুলো অ্যাজ ইউজুয়াল আগের মতোই থাকবে। যেমন ইন্টারেস্ট বেয়ারিং নোটস এর ক্ষেত্রে আমরা ফার্স্ট জার্নাল কি দিয়েছি, যখন নোটসটা ইস্যু করেছে তখন আমি কি দিয়েছি, ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট করেছি, রাইট? সো এখানেও সেম ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট, বাট হাউ মাচ? কোয়েশ্চেনটা একটু পড়ি আমরা ফার্স্টে। 1 March 1 ল্যান্ডস্কেপ ইস্যুস এ 1,02,000 4-month zero interest bearing note to Castle Bank. সো একেবারে টোটাল যে ম্যাচিউর অ্যামাউন্টটা, ম্যাচুরিটি ডেটে কত টাকা পে করবে সেটা ডিরেক্টলি মেনশন করে দিয়েছে। ল্যান্ডস্কেপ ইস্যু 1,02,000 4 months zero interest bearing note to Castle Bank. The present value of the note is 1 lakh. That means আপনি প্রেজেন্ট ভ্যালু বলছে, দ্যাট মিনস আপনি এখন নোটসটা ইস্যু করে পাচ্ছেন কিন্তু 1 লাখ, বাট এইটার অ্যাকচুয়াল অ্যামাউন্ট ক্যারি করছে কত, 1,02,000। সো আপনি 1,02,000 এর জার্নাল দিবেন রেকর্ড করার জন্য, নাকি 1 লাখের জার্নাল দিবেন যেটা আপনি অ্যাকচুয়ালি পাচ্ছেন? আপনি অ্যাকচুয়ালি রিসিভ করছেন কিন্তু নোটস এর এগেনস্টে 1 লাখ টাকা, তাহলে আপনি জার্নাল কত টাকার দিবেন? ওকে, তো আমার যেহেতু অ্যাকচুয়ালি আমি ভ্যালু রিসিভ করছি 1 লাখ, ওকে, সো এটা জার্নাল দিব নোটস ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটস এর মতোই। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমার কি ইন্টারেস্টের জার্নাল দিব। সেম কোয়েশ্চেন কিন্তু আগেরটার মতোই। দেখেন, ইফ ল্যান্ডস্কেপ প্রিপেয়ার্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেমি অ্যানুয়ালি ইট মেক্স দ্য ফলোইং এন্টার। যদি আমি এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সেমি অ্যানুয়ালি প্রিপেয়ার করি তাহলে আমাকে একটা জার্নাল দিতে হবে। কিসের জার্নাল দিতে হবে? ইন্টারেস্টের জার্নাল আসবে। যদিও এটাকে বলছি যে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটস, বাট স্টিল ইট এক্সিস্ট সাম কাইন্ডস অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ কল্ড ইনহেরিটেড ইন্টারেস্ট। তো ইনহেরিটেড ইন্টারেস্টটা আমরা কিভাবে বের করছি? আগে যেমন আমরা প্রপোর্শনেট করে বের করতে পেরেছি, পার্সেন্টেজ দেওয়া ছিল, বাট এই ক্ষেত্রে সেটা না। এক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি যে প্রেজেন্ট ভ্যালুটা রিসিভ করেছি এবং আমি ইন ফিউচারে কত টাকা পে করব, ম্যাচুরিটি দিতে তাকে কত টাকা পে করব, বা এই নোটসটা কত ভ্যালু ক্যারি করছে, সেটার যে ডিফারেন্সটা সেটাই হবে আমার কি ইন্টারেস্ট। তো এখন দেখেন, তাহলে 1 লাখ টাকা হচ্ছে 1,02,000 হচ্ছে আমার কি এই জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটটার ভ্যালু ক্যারি করছে, বাট অ্যাকচুয়ালি at present এটার ভ্যালু হচ্ছে 1 লাখ। তাহলে ডিফারেন্স হচ্ছে 2,000, দ্যাট মিনস 2,000 আমাকে ইনহেরিটেড ইন্টারেস্ট। সো এই ইনহেরিটেড ইন্টারেস্টের জন্য আমাকে জার্নাল দিতে হবে June 30, 2019-এ। এখন যা আমরা ইন্টারেস্টের জার্নাল কিভাবে দিয়েছি? আগে দিয়েছি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, রাইট? 2000 এভাবে দিয়েছি না? এই যে দেখেন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট ইন্টারেস্ট বেয়ারিং নোটস এর ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে আমার যেটা চেঞ্জেসটা আসবে সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ঠিক থাকবে, নোটস পেয়েবল ক্রেডিট হবে। এখানে আমরা কোনো সেপারেটলি ইন্টারেস্ট পেয়েবল নামে কোনো
অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, বিকজ এখানে যে ইন্টারেস্টের কথা আমরা বলছি সেটা এক্সপ্লিসিটলি চার্জ করে না, এটা ইনহেরিটেড ইন্টারেস্ট। ইনহেরিটেড ইন্টারেস্ট মিনস আপনার নোটস পেয়েবলের সাথেই এটা অ্যাড, মানে এটা অ্যাড করা। সো এই নোটস পেয়েবলের মধ্যেই এই ইন্টারেস্টটা আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা কোনো ধরনের ইন্টারেস্ট পেয়েবল নামে কোনো ধরনের সেপারেট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। ম্যাচুরিটি ডেটে আলটিমেটলি আপনি পে করবেন নোটস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। আগে আগে আরেকটা এডিশনাল অ্যাকাউন্ট আসতো, সেটা হচ্ছে কি ইন্টারেস্ট পেয়েবল নামে, বাট এখানে তো আমরা কোনো ইন্টারেস্ট পেয়েবলের অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারছি না, বিকজ এটার ইন্টারেস্টটা ইনহেরিটেড মিন নোটস পেয়েবলের যে অ্যামাউন্টটা সেটার মধ্যেই ইনক্লুডেড। দ্যাটস ওয়াই আমরা সেপারেট কোনো ইন্টারেস্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। আর যখন আমরা সেপারেট অ্যাকাউন্ট ইন্টারেস্ট পেয়েবল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, সো আমার যখন ম্যাচুরিটিতে আমি পে করব ইন্টারেস্ট পেয়েবলের অ্যাকাউন্ট আসার কোনো প্রশ্নই আসে না, রাইট? সেক্ষেত্রে আমার কি নোটস পেয়েবল ডেবিট 1,02,000 ক্যাশ ক্রেডিট আমি ম্যাচুরিটি ডেটে July 1 আমি এভাবে পে করে দিচ্ছি। Am I clear? Everyone? Yes, ma'am. Yes, ma'am. Ma'am. Yes, ma'am. সো এখানে 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 কিছু এক্সাম্পল আছে, দেখেন এখানে একটা একটা এক্সাম্পল আমাকে একটু বলেন এবার, প্র্যাকটিস এক্সাম্পল। ফার্স্টে দেখেন, দ্য ফলোইং আর সিলেক্টেড 2019 ট্রানজাকশন অফ ডারবাই কর্পোরেশন। ফার্স্ট এটা দেখেন, পারচেজড ইনভেন্টরি ফ্রম অরিয়ন কোম্পানি অন অ্যাকাউন্ট ফর 50,000 and Darby records purchases, grosses and uses a periodic inventory system. এটা জানাটা বলেন। ম্যাম ইনভেন্টরি হচ্ছে ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্ট পেয়াবল ক্রেডিট। ওকে, পারচেজড ইনভেন্টরি, এটাকে আমরা পারচেজও বলতে পারি। ওকে, তাহলে পারচেজেস বা ইনভেন্টরি হিসেবে ডিনোট করতে পারি, এন্ড অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, এরপরে দেখেন, ইস্যুড 50,000 12 month 8% নোট টু অরিয়ন ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট, এটার জার্নাল কি হবে বলেন? এটা কি, এটা ইন্টারেস্ট বেয়ারিং নোটস না? Yes, ma'am. জি ম্যাম। চেঞ্জ ডেবিট হবে আর ইন্টারেস্ট পেবল ক্রেডিট হবে। ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হবে। আগে ইস্যু করেছেন নোটস এর জন্য জার্নাল দিবেন না? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে, ইন্টারেস্ট পেবল ক্রেডিট হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে, ইন্টারেস্ট পেবল ক্রেডিট হবে। হ্যাঁ আচ্ছা। তো এখানে দেখেন, ইস্যুড এ $50,000 12 month 8% নোট টু অরিয়ন ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। এখানে একটা বিষয় আছে, দেখেন আপনি 50,000 এর একটা নোট পে করেছেন ইন পেমেন্ট অফ অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবল ছিল আপনার, সেটার এগেনস্টে আপনি একটা নোটস পেয়েবল ইস্যু করেছেন, তাহলে এটার জার্নালটা কি হবে? একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে দেখেন, আপনি আপনার যে অ্যাকাউন্টস পেয়েবল ছিল, এ দেখেন, ইস্যুড এ $50,000 12 month 8% নোট টু অরিয়ন ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টস পেয়েবল ছিল, অন অ্যাকাউন্টে কোনো ট্রানজেকশন করেছেন আপনি, সেটার এগেইনস্টে আপনি একটা কি করছেন, নোট ইস্যু করছেন, তাহলে আপনার অ্যাকাউন্টস পেয়েবল বা ওই লাইবিলিটিটা কমে যাচ্ছে না? জি ম্যাম। যাচ্ছে। যেমন যেমন ধরেন আমি ক্যাশ পে করতে পারি, রাইট? সো আমি অ্যাকাউন্টস পেয়েবল, আমার একটা অ্যাকাউন্টস পেয়েবল ছিল, আমি তাকে ক্যাশ পে করে দিচ্ছি, তাহলে আমাদের জার্নাল কি হয়? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হয়, ক্যাশ ক্রেডিট হয়, একেবারে নর্মাল জার্নাল। বাট এখন বলছে যে এই অ্যাকাউন্টস পেয়েবলের এগেইনস্টে আমি একটা নোটস দিচ্ছি তাকে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, নোটস পেয়েবল ক্রেডিট হবে না? ক্যাশের ইনস্টেড অফ ক্যাশ উই আর ইস্যুইং এ নোটস পেয়েবল, রাইট? ক্লিয়ার? ওকে, সো এরপর আসেন, অক্টোবরে আমার তো ইস্যু করেছি
অ্যাকাউন্টস পেয়েবল এর এগেইনস্টে নোটসটা ইস্যু করেছি, বাট আগে যেটা ছিল সেটা হচ্ছে আমি ডিরেক্ট লোন নিয়েছি, নোটস পেয়েবল ক্যাশ নিয়েছি নোটস পেয়েবল ইস্যু করে, সেই জন্য ওখানে ছিল ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট, বাট এখানে আমি একটা আমার অ্যাকাউন্টস পেয়েবল কে পে করার জন্য আমি নোটস পেয়েবল ইস্যু করেছি, দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। অ্যান্ড এটার ইন্টারেস্টটা যদি আমি ক্যালকুলেট করি, এখানে এখানে কোনো কিছু মেনশন করা নাই, দেখেন কোয়েশ্চেনে বলেছে জাস্ট 12 মান্থস নোট, রাইট? ইস্যু করেছে কখন? অক্টোবরের 1 তারিখে। তাহলে এটা যদি আমি ইন্টারেস্ট ক্যালকুলেট করি 12 মান্থস মিনস আমরা ধরে নিচ্ছি যে এটা জানুয়ারি টু ডিসেম্বর, ওকে? তার মানে ডিসেম্বর 31 গিয়ে আমার ইন্টারেস্টের একটা জার্নাল দিতে হবে, রাইট? সো ইন্টারেস্ট যদি আমি ডিসেম্বরের 31 গিয়ে যদি আমি ইন্টারেস্টের জার্নাল দিই, তাহলে আমার ইন্টারেস্ট কত মান্থের জন্য হবে? আমি ইস্যু করেছি কখন? নোটসটা ইস্যু করেছি কখন? অক্টোবর 1। অক্টোবর 1। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমার 3 মান্থসের জন্য ইন্টারেস্টের জার্নাল দিতে হবে না? এন্ড এটা হচ্ছে কি ইন্টারেস্ট বেয়ারিং নোট, দ্যাট মিনস আমাদের কি করতে হবে? ইন্টারেস্ট পেয়েবলের একটা সেপারেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারা আমাদের জার্নাল কি ইন্টারেস্ট এক্সপেন্সের জার্নাল কি দেই আমরা? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল, ক্রেডিট ফর 3 মান্থসের জন্য আমাদের কি হবে? ইন্টারেস্টের জার্নালটা দিতে হবে। এটা বুঝতে পেরেছেন যে ইন্টারেস্ট ক্যালকুলেশনসটা কিভাবে করেছে? জি ইয়েস ম্যাম। ম্যাম। আমি নোটসটা ইস্যু করেছি অক্টোবরে, সো আমি ডিসেম্বর 31 গিয়ে আমার যেহেতু মান্থ এন্ড হচ্ছে তখন 12 মান্থসের জন্য ইস্যু করেছি, বাট আমার ফাইন্যান্সিয়াল অপারেটিং সাইকেল কিন্তু এন্ড হচ্ছে 31 রাইট? আমরা আগে করেছিলাম যেটা, সেটা হচ্ছে সেমি অ্যানুয়ালি এন্ড হয়েছিল। তাহলে সেমি অ্যানুয়ালি এন্ড হলে দ্যাট মিনস আমার ওই সেমি অ্যানুয়ালি একটা জার্নাল দিতে হতো, বাট এটা তো এখানে তো কিছু মেনশন করিনি, দ্যাট মিনস আমরা ধরে নিব এটা অ্যানুয়ালি। সো আমার 3 মান্থসের জন্য ইন্টারেস্ট পেয়েবলের একটা জার্নাল আসছে। দেন আরেকটা ট্রানজেকশন আসছে, দেখেন, borrowed $75,000 from Shore Bank by signing a 12-month zero interest bearing note. So এটা হচ্ছে ডিরেক্ট বলেছে কি বড় করেছে একটা জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটস, ক্যাশ বড় করেছে বাই ইস্যুইং জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট, ওকে? সো এটা একেবারেই আগেরটার মতোই। আগে মানে একটু আগে যেটা দেখেছি সেটা হচ্ছে আবার অ্যাকাউন্টস পেয়েবল কে পে করার জন্য নোটস পেয়েবল ইস্যু করেছে, বাট এক্ষেত্রে আমরা যে ওয়ার্ক এক্সাম্পলটা ডিসকাস করছি সেটার মতো জিরো ইন্টারেস্ট বেয়ারিংটা সে কি করেছে? বড় করেছে 75,000 টাকা জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট ইস্যু করে। সো 75,000 এর জন্য আমি রিসিভ করেছি 75,000, তাহলে ওটার জন্য জার্নাল দিব ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। এখন ডিসেম্বর 31 যখন আমি ইন্টারেস্টের জার্নাল দিব, ইন্টারেস্টের জার্নাল হবে আমার কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট, রাইট? সো এখন এখানে ক্যালকুলেশনসটা একটু দেখতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট জার্নাল তো আমার কোনো প্রবলেম নাই, বিকজ জিরো ইন্টারেস্ট বেয়ারিং এর ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট পেয়েবল নামে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, বিকজ দ্য ইন্টারেস্ট আর ইনহেরিটেড। সো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট, এখন এখানে অ্যামাউন্টটা কত হবে? আমরা জানি যে জিরো ইন্টারেস্ট বেয়ারিং এর ক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া থাকে না, রাইট? আমরা জানি ইন্টারেস্টটা হয় হচ্ছে আপনার ম্যাচুরিটি ভ্যালু, দ্য ডিফারেন্স বিটুইন ম্যাচুরিটি ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু, বা যে অ্যামাউন্টটা আপনি প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে সেটা। 75,000 টাকা বড় করেছেন না, তার এগেইনস্টে আপনাকে ম্যাচুরিটি ডেটে পে করতে হবে 81,000, তাহলে ডিফারেন্সটা কত? 6,000। বাট এখন আপনি যে ইন্টারেস্টটা শো করবেন, আপনি যদি ডিরেক্ট 6,000 টাকা ইন্টারেস্টটা এই ইয়ারেই শো করেন তাহলে কি হবে? বিকজ এই 6,000 ইন্টারেস্টটা হচ্ছে আপনার কি 12 মান্থের জন্য ইন্টারেস্ট, রাইট? জি ম্যাম। আগে যে এক্সাম্পলটা আমরা ডিসকাস করেছি সেখানে কোনো কিছু মেনশন করা ছিল না, বাট এখানে দেখেন 12 মান্থসের জন্য সেই ইন্টারেস্টটা। তাহলে 6,000 কে আমি যদি ফুললি 12 মান্থসের ইন্টারেস্টটা এই ইয়ারেই দিয়ে দেখাই তাহলে তো রেকর্ডিং প্রসেসটাই ভুল হচ্ছে। দ্যাটস ওয়াই এই 6,000 টাকে আমাকে প্রপোর্শনেট করতে হবে। এখন প্রপোর্শনেট মিনস কত মান্থসের জন্য প্রপোর্শনেট করব? আমাকে দেখতে হবে আমি ইস্যু করেছি কখন? অক্টোবর 1, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 3 মান্থস। তাহলে ওই 6,000 কে আবার 3 মান্থসে প্রপোর্শনেট করে নিব। ক্লিয়ার? Yes, জি ma'am. ম্যাম। ওকে, সো এইটুকু হচ্ছে আপনার নোটস পেয়েবল বা জিরো ইন্টারেস্ট বেয়ারিং এন্ড ইন্টারেস্ট বেয়ারিং নোটস এগুলোকে আমরা জার্নালাইজ কিভাবে করি, এটা খুবই ইজিয়ার পার্ট। আমি আজকে একটু ডিটেলস ডিসকাস করলাম বিকজ দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, বাট এটা আপনারা নিজেরা পড়লেও জানার কথা, বিকজ এই রিলেটেড আপনারা আইডিয়া পেয়েছেন বা করেছেন আগের ক্লাসগুলোতে। এখন আসেন থার্ড টাইপ অফ কারেন্ট লাইবিলিটিস। আমরা 10 টাইপস অফ কারেন্ট লাইবিলিটিস দেখেছি না? অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, কারেন্ট ম্যাচুরিটিজ অফ লং টার্ম ডেট, এই যে থার্ড টাইপ অফ কারেন্ট লাইবিলিটিজ আসেন। এবার টাইপ অফ কারেন্ট লাইবিলিটিজ হচ্ছে
কারেন্ট ম্যাচুরিটিজ অফ লং টার্ম ডেট। এখন কোনো লং টার্ম ডেট আমি পে করছি, ইনস্টলমেন্ট বেসিসে আমরা পে করছি, তাহলে সেক্ষেত্রে সেটা আমার কারেন্ট ম্যাচুরিটি কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি কারেন্ট লায়াবিলিটি হিসেবে শো করতে পারি। এখন সেক্ষেত্রে কিছু কন্ডিশনস আছে, দেখেন, এক্সক্লুড লং টার্ম ডেটস ম্যাচুরিং কারেন্টলি ইফ দে আর টু বি। আমি লং টার্ম ডেট থেকে কারেন্ট পোর্শনটা এক্সক্লুড করব যদি ইফ they are to be retired by asset accumulated for this purpose that properly have not been shown as current asset, refinanced or retired from the proceeds of the new long-term debt issue and converted into ordinary share. এখন দেখেন, আমার লং টার্ম ডেটস থেকে এটাকে আমি এক্সক্লুড করে ফেলবো যদি আমি এমন হয় যে আমি আমার একটা অ্যাসেট রিটায়ারমেন্টের জন্য আমি আমার ধরেন যে আমার একটা ইনস্টলমেন্ট আছে, আমি সেটাকে পে করছি, ক্যাশে পে না করে আমি একটা অ্যাসেট দিয়ে রিটায়ার করছি মিনস মানে আমি আমার যে ডিউটা আছে সেটার এগেনস্টে আমি আমার একটা অ্যাসেট দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা লং টার্ম ডেট থেকে এক্সক্লুড হয়ে যাচ্ছে। এইটুকু পোর্শন, যেটুকু পোর্শনের যে অ্যাসেটের যে ভ্যালু সেটা দিয়ে আমার কি এক্সক্লুড হচ্ছে। সেকেন্ডলি, রিফাইন্যান্সড অর রিটায়ার্ড ফ্রম দ্য প্রসিডস অফ নিউ লং টার্ম ডেট ইস্যু। আমি যদি নতুন লং টার্ম ডেট ইস্যু করি তাহলে সেক্ষেত্রে আমার রিটায়ারমেন্ট হচ্ছে। দেন কনভার্টেড ইনটু অর্ডিনারি শেয়ার। আবার এমনও হতে পারে যে আমি আমার ইনস্টলমেন্টটা পে করার জন্য অর্ডিনারি শেয়ার ইস্যু করছি, মানে আমি তাকে বলছি যে আমার এই পরিমাণ পেমেন্ট আমি ক্যাশে দিব না, সেটার এগেনস্ট আমি অর্ডিনারি শেয়ার দিব, তাহলে সেক্ষেত্রে সেই পোর্শনটা আমার আর লং টার্ম ডেটের মধ্যে রাখতে পারবো না, সেটাকে আমার আইদার অর্ডিনারি শেয়ারসে দেখাতে হবে আর কারেন্ট লায়াবিলিটিস পোর্শনে দেখাতে হবে। তো এখন আসেন, এটা আরেকটু ক্লিয়ার হবে আমরা যখন একটা এক্সাম্পল দেখবো। সো দেখেন, শর্ট টার্ম অব্লিগেশনস এক্সপেক্টেড টু বি রিফাইন্যান্সড, যখন আমরা দেখবো যে রিফাইন্যান্সিং ক্রাইটেরিয়াটা মিট আপ করছে কিনা। এক্সক্লুড ফ্রম কারেন্ট লায়াবিলিটিস ইফ বোথ অফ দ্য ফলোইং কন্ডিশনস আর মেট। তো আমরা একটা কারেন্ট লায়াবিলিটিকে যখন রিফাইন্যান্সিং ক্রাইটেরিয়া ওয়াইজ দেখবো, যদি আমরা দেখি যে রিফাইন্যান্সিং ক্রাইটেরিয়া ফিল আপ করছে এবং ফলোইং কন্ডিশনস গুলো ফিল আপ করছে, তাহলে সেটাকে আমরা কারেন্ট লায়াবিলিটিসে রাখবো অর লং টার্ম লায়াবিলিটিসে রাখবো। ফার্স্ট কন্ডিশনটা দেখেন, মাস্ট ইন্টেন্ড টু রিফাইন্যান্স দ্য অব্লিগেশন অন এ লং টার্ম বেসিস। একটা কারেন্ট লায়াবিলিটিকে আমি তখনই লং টার্ম লায়াবিলিটি বুককে বলতে পারবো যখন আমার এটা লং টার্ম বেসিসে আমি কি রিফাইন্যান্স করবো। রিফাইন্যান্স মিনস আমার একটা কারেন্ট লায়াবিলিটি পে করার কথা ছিল, ধরেন কারেন্ট ইয়ারের ডিসেম্বরে পে করার কথা ছিল, ওকে, বাট আমি বলছি যে ডিসেম্বরের আগেই আমি আমার যে অপোজিট পার্টি আছে তাদেরকে আমি বলছি যে আমি এই অ্যাসেটটা রিফাইন্যান্সিং করতে চাচ্ছি। দ্যাট মিনস আমি আমার পেমেন্ট পিরিয়ডের টাইমটা এক্সটেন্ড করতে চাচ্ছি ফর 2 years or 3 years, বা আমি এখন পে করতে পারছি না, আমার 2 years টাইম লাগবে। দ্যাট ইজ কল্ড রিফাইন্যান্সিং, ওকে। দ্যাট মিনস আমি আমার রিফাইন্যান্সিং করছি, যে আমি পরে আরো টাইম এক্সটেন্ড করছি। And must have an unconditional right to defer settlement of the liability for at least 12 months after the reporting date. That means আপনি যদি কোনো কারেন্ট লায়াবিলিটিকে রিফাইন্যান্স করতে চান, সো ফর এক্সাম্পল 31st আপনার ডেট ছিল, 31st জানুয়ারি ডিসেম্বরে আপনার ডেট ছিল, আপনি সেটাকে রিফাইন্যান্সিং করতে চাচ্ছেন। সো এই রিফাইন্যান্সিংটা অ্যাট লিস্ট 12 months হতে হবে আফটার দ্য রিপোর্টিং ডেট। আপনার রিপোর্টিং ডেট হয়তো বা 31st ডিসেম্বর হতে পারে, ওকে। এটার পরে অ্যাটলিস্ট 12 months এর পরে গিয়ে আপনি হচ্ছে কি পে করবেন, এমন কন্ডিশন থাকতে হবে। আদারওয়াইজ দেখেন, আমরা তো জানি যে অপারেটিং সাইকেল 12 months হয় ইউজুয়ালি, যদি বলি তাহলে 12 months এর মধ্যেই যদি পে করে ফেলতে হয় আমার কারেন্ট লায়াবিলিটিটা, তাহলে সেটা তো আলটিমেটলি কারেন্ট লায়াবিলিটি থাকছে, তাহলে সেটা তো আর লং টার্মে পড়ছে না। লং টার্ম হতে হলে আমাকে কি করতে হবে, 12 months বা 12 months ক্রস করতে হবে। সেই পরিমাণ টাইমিংটা যদি আপনাকে দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে হচ্ছে this is excluded from the current liabilities or refinancing criteria has been completed and we should consider it as a long-term obligation. Am I clear? Yes, ma'am. আচ্ছা, সো আমার একটা এক্সাম্পল দেখে আমরা হচ্ছে আরেকটু ক্লিয়ার হতে পারবো। এই এক্সাম্পলটা দিয়ে আমি শেষ করব আজকে। সো দেখেন, একটা কোয়েশ্চেন আছে, the CFO for Young Corporation is discussing with the company's chief executive officer issues related to the company's short-term obligation.
Presently, both current ratio and acid test ratio for the company are quite low, and the chief executive officer is wondering if any of these short-term obligation could be reclassified as a long-term. সো একটা অর্গানাইজেশনের কথা বলছে, ইয়াং কর্পোরেশন, যেখানে তারা দেখছে যে শর্ট টার্ম তারা কিছু শর্ট টার্ম অব্লিগেশনস রিলেটেড প্রবলেম ফেস করছে জাস্ট বিকজ তাদের হচ্ছে কারেন্ট রেশিও এবং এসিড টেস্ট রেশিও, যেটাকে আমরা লিকুইডিটি রেশিও বলি, সেটা হচ্ছে তাদের কোয়াইট লো. That's why they are concerned about their short-term obligation and they wanted to reclassify it. That means refinance it. They are trying to extend their maturity dates of the current liabilities. So এখানে দুইটা অপশন দেয়া আছে, দুইটা অব্লিগেশন দেয়া আছে. ইয়াং কর্পোরেশনের দুইটা অব্লিগেশনের কথা ডিসকাস করেছে. বিফোর দ্যাট ইউ নিড টু কিপ ইট ইন ইউর মাইন্ড যে দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডেট ইজ December 31st, 2018. ওকে, এখানে কিন্তু ডেটস গুলো অনেক ইম্পর্টেন্ট. ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডেটস মানে হচ্ছে আপনার রিপোর্টিং পিরিয়ড বা অপারেটিং সাইকেলটা এন্ড হচ্ছে December 31st, 2018. আমাকে দেখতে হবে দুইটা শর্ট টার্ম অব্লিগেশনের কথা তারা বলেছে নিচে, এই দুইটা অব্লিগেশনের মধ্যে রিফাইন্যান্সিং ক্রাইটেরিয়া কোনটা ফিল আপ করছে সেটা আমাকে দেখতে হবে. এখন সেটা দেখার জন্য আমাকে এই দুইটা কন্ডিশন মাথায় রাখতে হবে. মাস্ট ইন্টেন্ড টু, আপনি যে শর্ট টার্ম অব্লিগেশনটা রিফাইন্যান্সিং করতে চাচ্ছেন সেটা অবশ্যই কি সেটার ইন্টেনশনটা থাকতে হবে লং টার্ম বেসিসে, মানে আপনি লং টার্মেই রিফাইন্যান্স করতে চাচ্ছেন. And এটার কি থাকতে হবে, must have an unconditional right to defer settlement of the liability for at least 12 months after the reporting date. আপনার রিপোর্টিং ডেটের পরে at least কি থাকতে হবে, 12 মান্থসেরও বেশি বা 12 মান্থস বা 12 মান্থসেরও বেশি সময় থাকতে হবে সেই টাইমিংটুকু আপনাকে পেতে হবে পে করার জন্য. ওকে, সো ফার্স্ট অব্লিগেশনটাতে আসেন. বলেছে ইয়াং হ্যাজ এ 50,000 শর্ট টার্ম অব্লিগেশন ডিউ অন March 1, 2019. সো ডিউ হচ্ছে কখন দেখেন, March 1, 2019-এ. আপনার রিপোর্টিং ডেট কখন বলছে, রিপোর্টিং ডেট ছিল কিন্তু December 31st, 2018. ওকে, এটা পে করার ফেলার কথা হচ্ছে কখন, মার্চের 2019 মার্চের 1 তারিখের মধ্যে আমাকে এটা পে করে ফেলতে হবে. The CFO discussed with its lender whether the payment could be extended to March 1, 2021. So দেখেন 2019-এ March 1 আমার এটা পে করে ফেলার কথা, বাট আমি এখন চাচ্ছি 2021-এ করব. তাহলে এটা অলমোস্ট কয় বছরের জন্য এক্সটেন্ড করতে চাচ্ছি, 2021, 2 2 বছর. বছর। তার মানে আমার সেকেন্ড কন্ডিশনটা কি স্যাটিসফাইড, রাইট? যে আনকন্ডিশনাল রাইট থাকতে হবে অ্যাটলিস্ট 12 মান্থস বা তার চেয়ে বেশি সময় ধরে কি করতে হবে, এটা এক্সটেন্ড করতে পারতে হবে. এন্ড ফার্স্ট কন্ডিশন ছিল হচ্ছে লং টার্ম বেসিসে, ইন্টেনশনটা থাকতে হবে লং টার্ম বেসিসের জন্য আমি কি রিফাইন্যান্সিংটা করি. ওকে, সো দেখেন an agreement is reached on February 1, 2019. সো এই যে March 1, 2019-এ পে করার কথা যে অ্যামাউন্টটা, সেটার জন্য সেটা যে আমি রিফাইন্যান্সিং করব সেটার জন্য আমি আমার যে আদার্স পার্টি আছে তাদের সাথে আমার একটা এগ্রিমেন্টে এসেছি February 1, 2019, জাস্ট বিফোর 1 month of due date. Okay, to change the loan terms to extend the obligations maturity date to match. That means আমি 2021 সাল পর্যন্ত যে এক্সটেন্ড করতে চাচ্ছি সেটার জন্য আমি এগ্রিমেন্ট করছি কখন, February 1, 2019. That means refinance completed, মানে ওরা হচ্ছে এগ্রিমেন্টটা করেছে কখন, রিফাইন্যান্স কমপ্লিট করেছে কখন, February 1, 2019. Okay, the financial statements are authorized for issuance on April 1, 2019. তার মানে আমার দেখেন এখানে 4টা ডেট আছে. একটা হচ্ছে আমার রিপোর্টিং ডেট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডেট, আমার এই বছরের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডেট এন্ড হচ্ছে কখন, December 31st, বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি প্রিপেয়ার করছি কখন, December 31st, 2018-এ আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছি. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করলে আমি সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই অব্লিগেশনটা শর্ট টার্ম অব্লিগেশন 50,000 যেটা, এটাকে আমি কি কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখাবো নাকি হচ্ছে লং টার্ম লাইবিলিটি হিসেবে দেখাবো, দ্যাটস দ্য কোয়েশ্চেন. আর ইউ গেটিং মি? Yes, ma'am. আচ্ছা,
সো 2018 এ রিপোর্টিং ডেটে আমি কি এই মার্চের যে আমার ডিউ ডেট ছিল সেই লাইবিলিটি শর্ট টার্ম অব্লিগেশনটাকে কি আমি শর্ট টার্ম হিসেবে দেখাবো লং টার্ম হিসেবে দেখাবো, এটাই হচ্ছে আমার মেইন কোয়েশ্চেনটা করেছে। তাহলে এখানে আপনাকে দেখতে হবে কি আপনার রিফাইন্যান্সিং কমপ্লিট হয়েছে কখন। রিফাইন্যান্সিং কমপ্লিট হয়েছে বলেছে February 1, 2019, আফটার দ্য রিপোর্টিং ডেট, আফটার দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনি 31 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছেন, বাট রিফাইন্যান্সিং কমপ্লিট হয়েছে কখন? February 1, 2019-এ। যেটা ডিউ ডেট ছিল March 1, 2019-এ। ডিউ ডেট আমার খুব একটা ম্যাটার করছে না। অ্যান্ড স্টেটমেন্ট ইস্যুয়েন্স, আমার স্টেটমেন্ট ইস্যু করছে কখন? April 1, 2019। এটাও খুব একটা ম্যাটার করছে না। আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি প্রিপেয়ার করেছি কিন্তু কখন? December 31, বাট এটা ইস্যু করতেছি কখন বা ডিসক্লোজ করতেছি কখন? পরের বছরের এপ্রিলে গিয়ে। দ্যাট ডাজেন্ট ম্যাটার। এখানে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে সেটা ম্যাটার করছে না। এখানে আমার যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে আমার রিফাইন্যান্সিং যেটা আমি করেছি সেটা কি আমার রিপোর্টিং ডেট যেটা December 31 এর মধ্যে কমপ্লিট হয়েছে কিনা। বাট এখানে কি December 31 এর মধ্যে কমপ্লিট হয়েছে? আমার রিফাইন্যান্সিং কমপ্লিট হয়েছে কখন? February 1, 2019-এ গিয়ে, আফটার 2 months অফ দ্য রিপোর্টিং ডেট। তাহলে এটাকে আমরা কারেন্ট লাইবিলিটি হিসেবে রিপোর্ট করতে পারি 2018-এ? Yes, miss. সো এটা আমাদের হচ্ছে আব্দুল্লাহ যেটা বলেছেন, এটা আমাদের কারেন্ট লাইবিলিটি হিসেবে কনসিডার করতে হবে, বিকজ আমার রিফাইন্যান্সিং বা লং টার্ম লাইবিলিটি হিসেবে কনসিডার করার যে কন্ডিশনস গুলা সেটা ফিল আপ হয়েছে কখন? আমার রিপোর্টিং ডেটের পরে, রাইট? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে রিপোর্টিং 31 ছিল এর পরে গিয়ে কমপ্লিট হয়েছে ক্রাইটেরিয়া। তাহলে কি আমরা এটাকে লং টার্ম বলতে পারবো না। আমার রিফাইন্যান্সিং ক্রাইটেরিয়াই তো কমপ্লিট হয়নি 31 of 2018 এর মধ্যে। সো কোয়েশ্চেনটা কিন্তু এটাই ছিল যে 2018 এর মধ্যে 18-এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা প্রিপেয়ার করেছেন সেখানে কি এই শর্ট টার্ম অব্লিগেশন এ কে আপনি কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখাবেন নাকি নন কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখাবেন, বিকজ ইউ আর ট্রাইং টু এক্সটেন্ড ইটস ম্যাচুরিটি পিরিয়ড। ওকে, সো এটা বুঝতে পেরেছেন? আই থিঙ্ক আপনারা একটু যদি নিজেরাও পড়েন তাহলে আরেকটু ক্লিয়ার হবে, বাট মানে কনসেপ্টটা ক্লিয়ার, কনসেপ্টটা বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, পরের অব্লিগেশনটা দেখেন, এটা দেখলে আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। পরের অব্লিগেশনটা হচ্ছে শর্ট টার্ম অব্লিগেশন বি। এটাতে দেখেন, এটাতে আবার একটু ডিফারেন্ট। এটাতে বলেছে ইয়াং অলসো হ্যাজ অ্যানাদার শর্ট টার্ম অব্লিগেশন অফ 1,20,000 ডিউ অন February 15, 2019, মানে যেটা, আর তাদের আরো একটা শর্ট টার্ম অব্লিগেশন আছে 1,20,000 টাকা, যেটা ডিউ ডেট হচ্ছে February 15, 2019। Okay, in its discussion with the lender agrees to extend the maturity date to February 1, 2020. তো তারা কি করেছে, আপনার ল্যান্ডারের সাথে ডিসকাস করে এগ্রি করেছে যে তারা এটা এক্সটেন্ড করে February 1, 2020 পর্যন্ত যাবে। দ্যাট মিনস অ্যাটলিস্ট 12 months আনকন্ডিশনাল রাইট তো থাকছে, রাইট? সেকেন্ড যে কন্ডিশনটা ছিল, আমার ফার্স্ট কন্ডিশন ছিল হচ্ছে আমার লং টার্ম বেসিসে রিফাইন্যান্স করার ইন্টেনশন থাকতে হবে, এন্ড সেকেন্ড কন্ডিশন ছিল যে রিপোর্টিং পিরিয়ডের পরে অ্যাটলিস্ট আমার 12 months বা তার চেয়ে বেশি সময়ের জন্য এক্সটেন্ড করতে পারতে হবে, তখনই আমরা সেটাকে বলবো কি লং টার্ম লাইবিলিটি। সো দেখেন, দ্য এগ্রিমেন্ট ইজ সাইন্ড অন December 18, 2018। দেখেন, আমাদের রিপোর্টিং ডেট ছিল কখন? December 31, 2018। বাট এই ক্ষেত্রে দেখেন এগ্রিমেন্ট সাইন কমপ্লিট হয়েছে, দ্যাট মিন রিফাইন্যান্সিংটা কমপ্লিট হয়েছে December 18, 2018। তার মানে কি বিফোর রিপোর্টিং পিরিয়ড এটা কমপ্লিট হয়েছে না? Yes, miss. তাহলে আমার এখানে আর কোনো ডেটস গুলো দেখার দরকার আছে? কখন আমার লাইবিলিটির ডিউ ডেট কখন ছিল, স্টেটমেন্ট কখন ইস্যু করেছে, এগুলো আমার দেখার দরকার নেই। বাট আমরা যখন ম্যাথস করব তখন আমাদের এইভাবে করে টাইম লাইন ড্র করে তারপরে ম্যাথসটা সলভ করতে হবে। সো আমার মেইন ইম্পর্টেন্ট যে দুইটা ডেট, সেটা হচ্ছে একটা হচ্ছে রিফাইন্যান্সিং কখন কমপ্লিট হচ্ছে, আর একটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন বা রিপোর্টিং ডেট কখন। এই দুইটা ডেটসই আমার ইম্পর্টেন্ট, বাকি কোনো ডেটস আমার এখানে ইম্পর্টেন্ট না। একেবারে সামারি যদি বলি, তাহলে আমার রিফাইন্যান্সিং যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্টিং ডেটের আগে কমপ্লিট হয়,
তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো? শর্ট টার্ম লাইবিলিটি আর বলতে পারবো না, তাহলে আমাদেরকে সেটাকে বলতে হবে কি লং টার্ম লাইবিলিটি, বিকজ আমি আমার রিপোর্টিং ডেটের আগেই ল্যান্ডারের সাথে কন্ট্রাক্ট করেছি যে আমি এটা 2000 আমার যে ডিউ ডেট আছে তার মধ্যে পরিশোধ করতে পারবো না, আমাকে আরো 1 বছরের বা 1 বছরের বেশি সময় সুযোগ দিতে হবে। তাহলে এই 1 বছরের বেশি সময়ের টাইম দিয়েছে না, এই যে দেখেন মার্চ 31, ফেব্রুয়ারি 15, 2019 পর্যন্ত এক্সটেন্ড করে, সরি ম্যাচুরিটি ডেট হচ্ছে কখন, February 1, 2020 পর্যন্ত টাইম নিচ্ছে। তার মানে এটা কি আর শর্ট টার্ম কি থাকছে? এটাকে আমার 1 ইয়ারের মধ্যে পে করতে হচ্ছে। আমার যে ডিউ ডেট ছিল February 15, 2019 ছিল, এটা আমার ডিউ ডেট ছিল, রাইট? এই ডিউ ডেটের মধ্যে তো আমাকে পে করতে হচ্ছে না, আমি আরো মোর দেন 1 ইয়ার টাইম পাচ্ছি। তাহলে এটা আমার লং টার্ম লাইবিলিটি হয়ে যাচ্ছে না, বা নন কারেন্ট লাইবিলিটি বলতে পারি। জি ম্যাম। বুঝতে পেরেছেন আপনারা, নাকি শুধুমাত্র জি ম্যাম। ইয়েস নো বলছেন? ওকে, সো দ্যাট ইজ অল ফর টুডেজ ডিসকাশন। আপনাদেরকে যেটা করতে হবে, আমার টার্গেট ছিল আরেকটু বেশি, বাট টাইম নেই। সো আপনাদেরকে যেটা করতে হবে, আপ টু দিস আমি কিছু প্র্যাকটিস এক্সাম্পলের ম্যাথস নাম্বার বলছি, একটু রাইট ডাউন করেন। এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, অ্যান্ড এগুলা অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করতে হবে, বাট এখন না। সেটা কখন করবেন? যখন আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষে আপনাদেরকে কিছু ম্যাথস দিব, সেটা অ্যাড হতে থাকবে। যখন পুরা চ্যাপ্টার এন্ড হবে তখনই আমি এই অ্যাসাইনমেন্টটা রিসিভ করব। ক্লিয়ার? সো যখনই আমি যে পার্ট পর্যন্ত করাচ্ছি সেই পার্টের এক্সাম্পল গুলো প্র্যাকটিস করতেই হবে। এন্ড যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করতে হবে, কোনো কোয়েশ্চেন থাকলে ইনফর্ম করতে হবে। যেহেতু আমাদের কোনো অনলাইন ক্লাস নাই, আমাদের সবগুলোই ফিজিক্যাল ক্লাস, বাট এই জাস্ট ফার্স্ট উইকটা আমাদের একটু একটু কষ্ট হবে, বাট এরপর থেকে আমরা সবগুলো প্রবলেমস হ্যান্ডস অন ডিল করতে পারবো। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদের হচ্ছে আমি কিছু ম্যাথস এর নাম্বার বলছি, এগুলো একটু নোট ডাউন করেন। সিআর সবাইকে ইনফর্ম করে দিবেন, যারা জয়েন করেছে, যারা জয়েন করেননি তাদেরকেও। আপনাদের বই থেকেই, আপনাদের প্রবাবলি থার্ড এডিশনের বইটাই আছে। সো এখানে দেখবেন এক্সারসাইজ নাম্বার 13-3, সরি এক্সারসাইজ নাম্বার 2, 3, 4, ম্যাম আবার 5, বলবেন প্লিজ? এক্সারসাইজ 2, 3, 4, 5। এক্সারসাইজ নাম্বার 2, 3, 4, 5। ওয়াসি একটু নোট ডাউন করেন এন্ড ক্লাসের Yes, সাথে ma'am. Ma'am, just এই কয়টা? হ্যাঁ, এই কয়টা হচ্ছে আপ টু টুডেজ ডিসকাশন। এটা হচ্ছে এখনই সাবমিট করতে হবে, নট লাইক দ্যাট। এটা আমি যখন ফুল চ্যাপ্টার কমপ্লিট করব, তখন নেক্সট ক্লাসে দেখবেন আমি যখন আরেকটু পড়াবো তখন আরো কিছু ম্যাথস অ্যাড করব। সো সেটাও অ্যাড হতে থাকবে। সো এন্ড অফ দ্য চ্যাপ্টার আমি বলবো কখন সাবমিট করতে হবে, তখনই আপনারা সাবমিট করবেন। ওকে? Okay. So let me just take your attendance quickly. অনেক টাইম চলে গিয়েছে। 3, 6, 6, 8, 7, 3। আপনারা কি বোর ফিল করছেন? অনেস্টলি অ্যান্সার দেন। জি ম্যাম। অ্যাকাউন্টিং ক্লাস একটু বোরিং হবে, অ্যান্ড স্পেশালি অনলাইন হলে তো সেটা আরো আরো কথাই নাই সেটা। So, আজকের জন্য কি একটু বেশি হয়ে গেছে? হ্যাঁ, সো আপনার সেকশন এ, রাইট? Yes, miss. Yes, miss. So please respond to your ID. 22nd batch, ID 77, Yes, ma'am. ID 93, 22nd batch, ID 93, 22nd batch, ID 131, 22nd batch, ID 153, Present, ma'am. 23rd batch, 01,
Yes, miss. 05, 05, 07, Present, 0, miss. 11, Ma'am. 19, Yes, miss. 21, 23, Present, ma'am. 25, Yes, ma'am. 27, Yes, ma'am. 31, Present, ma'am. 34, sorry, 33, Present, ma'am. 35, Yes, ma'am. 41, Present, ma'am. 45, Present, miss. 51, Present, ma'am. 53, Yes, ma'am. 59, Present, ma'am. 61, 61. Present, ma'am. Are you 61 or 67? I'm 61. 61. Okay. 65, Present, ma'am. 67, Yes, ma'am. 69, Yes, ma'am. 75, 77, Present, ma'am. Ma'am, 75. 75. Okay. 79, Yes, miss. 89, 89, 91, Present, miss. 93, 95, 93. Are you present? Rafin Sadman. 95, 97, Present, ma'am. 95 present or absent? Ninety-three present. Okay. 101, Present, 10, 105, Yes, ma'am. 109, Present, ma'am. 111, Yes, ma'am. 113, Yes, ma'am. 115, 115, 119, Present, ma'am. 121, 125, 127, Present, ma'am. 129, Present, ma'am. 131, Present, ma'am. 133, Present, ma'am. 137, Present, ma'am. 141, Present, ma'am. 143, Present, ma'am. 145. Yes, ma'am. Anyone else? Ma'am, 21. 21. Okay. Thank you. ম্যাম You can, রিটেক ব্যাচ অনেকের আইডি অ্যাড হয়নি আমাদের acha. So just contact with the assistant director of our department and আপনাদের যারা আজকে জয়েন করেছেন রিটেক ব্যাচে আপনারা হচ্ছে আপনাদের আইডি গুলো সিআর কে দিবেন। হ্যাঁ, সিআর কে দিয়ে রাখবেন ফার্স্ট ক্লাস হিসেবে। সো যখন আপনাদের অ্যাড হবে দেন আমি হচ্ছে আপনাদের আইডি যদি এখানে অ্যাড করার অপশন রাখে দ্যাট কেস আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ওকে আচ্ছা মিস ওকে থ্যাংক ইউ ইউ ক্যান লিভ নাও।